স্যার। আচ্ছা, এটা হলো একটা। আরেকটা হলো গতকালের একটা রিপিট করি, ওদের আর একটু আসা পর্যন্ত, আর 2-1 মিনিট পরে আমি শুরু করি। সেটা হলো অ্যাবডোমিনাল পেইন নিয়ে যে কথাটা বলছিলাম। একটা হলো যে ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন, এগুলো পরীক্ষায় গেলে সবাই জিজ্ঞেস করতো ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন। সেই ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইনের তোমার আমি 3টা কারণ দেখছি। ফাংশনাল যদি আমরা বাদ দেই, 3টা কারণ। 3টা কারণ কি বলছিলাম আনিকা? Chronic cholecystitis, chronic pancreatitis, আর peptic ulcer disease. ডিউরাল আলসার, তিনটাকে তোমরা শক করে লিখে ফেলবা। ডিউরাল আলসারের যে ক্যারেক্টার আমি পেজ দেখাই দিছি সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কেমন পেইনটা থাকবে, ডিউরাল আলসারের ক্যারেক্টারগুলো থাকবে না, আর অ্যাসোসিয়েটেড কিছু ডায়াবেটিস, ম্যালঅ্যাবজর্পশন এগুলো থাকবে আর কি। এইটা। আর একটা হলো কোলিসিস্টাইটিসে তো তোমার ওই যে পেইনটা ইন্টারমিটেন্ট থাকে, রিকারেন্ট থাকে, আর তো জ্বর থাকে, জন্ডিস থাকে, রেডিয়েশন শোল্ডারের দিকে থাকে। এই পেইনের একটা ইতিহাস, অ্যাসোসিয়েটেড ফিচারের একটা ইতিহাস, ইনভেস্টিগেশনের একটা ফাইন্ডিংস। একটাতে আল্ট্রাসোনো কোলিসিস্টাইটিসে, প্যানক্রিয়াটাইটিসে তোমার আল্ট্রাসোনোতে শুধু হয় না, ফাংশনাল টেস্ট করতে হয়, সিটি এমআরআই করতে হয়, আবার ডিউরাল আলসার এন্ডোস্কোপি। এই 3টা পার্থক্য বুঝতে ফেলবা। আরেকটা জিনিস সেটা হলো তোমার এই যে এখন ওই নাম্বারটা চলে গেছে, এই যে 87। আচ্ছা, আরেকটা হলো অ্যাকিউট আপার অ্যাবডোমিনাল পেইন। সেটা তোমার ডিফারেন্সিয়েট করার জন্য সেটাও ওই যে এই হিস্ট্রিটা লেখা আছে, হিস্ট্রিটার মধ্যে আমরা ডায়াগনোসিস করার জন্য যতগুলা পয়েন্টগুলি সবগুলা পয়েন্টই কিন্তু আছে, যেমন অনসেট, সাইট, টাইপ, রেডিয়েশন, অ্যাসোসিয়েটেড ফিচার। তো সেই হিসাবে আমরা যদি বলি যে তোমার প্যানক্রিয়াটাইটিস অনসেটটা, বয়সটা কেমন, সাডেন অনসেট কখন, খাওয়ার পরে, এইটা। পারফোরেশন সাডেন অনসেট, এটা কখন, পেপটিক আলসার ইতিহাস থাকে, এনএসাইড খাওয়ার পরে, তারপরে এগুলো হয়। তারপরে পলিসিস্টাইটিস, সেটা যদি হয় তাহলে সেটাও কোলিকি পেইন হয়, অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকে, রেডিয়েশন কি থাকে, সেই পয়েন্টগুলা। তারপর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সেটাও সাডেন অনসেট, সাথে ডিস্টেনশন থাকে, কনস্টিপেশন থাকে, ভমিটিং থাকে। তো তারপরে এমআই আপার অ্যাবডোমিনাল, লোয়ার চেস্টে এক্সেসিভ সোয়েটিং, হাইপারটেনশন, তারপরে তোমার এলডারলি পেশেন্ট, সেগুলা থাকে। তো এই হলো ইতিহাস, অনসেট। তারপরে অ্যাবডোমিনাল ফাইন্ডিং এ এমআই কিছু থাকবে না, অন্যগুলাতে সবগুলাতেই কিছু না কিছু ফাইন্ডিং থাকে। তো জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং, অ্যাবডোমিনাল ফাইন্ডিং, তারপর প্রত্যেকটার ইনভেস্টিগেশন কি কি, যেমন এমআই বলি, পেপটিক আলসার বলি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলি, পলিসিস্টাইটিস বলি, তারপরে পারফোরেশন, এই প্রত্যেকটারই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের প্রত্যেকটার ইনভেস্টিগেশন, অর্থাৎ অনসেট কিভাবে শুরু হয়, খাওয়ার আগে না পরে, তারপরে পেইনটা কোন দিকে, রেডিয়েশন, অ্যাসোসিয়েশন, তারপরে ইনভেস্টিগেশন স্পেসিফিক, যেহেতু এসবিএ থাকে কোনটার জন্য স্পেসিফিক কোন ইনভেস্টিগেশন, যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জন্য এক্স-রে, পলিসিস্টাইটিসে আল্ট্রাসোনো, তাই না? তারপরে এমআই এর জন্য কি, ইসিজি, ট্রফাই। তো প্রত্যেকটার জন্য স্পেসিফিক কি। তো এইটা অ্যাকিউট আপার অ্যাবডোমিনাল পেইন, ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইনের ডিডি গুলা, এটা অ্যাসাইনমেন্টে ছিল, এটা লিখে ফেলবা। এখন আমি আজকের টপিকসটা শুরু করি। তো আজকের টপিকসের মধ্যে একটা হলো তোমার তোমরা ওই যে আমি একিআইসিকেডির একটা মানে একটা ক্লাস নিছিলাম, সেই লেকচারটা কি দেখছিলে? আমি দেখতে বলছিলাম, দেখছিলা কিনা? জি স্যার। আচ্ছা, দেখে থাকলে ওখানে সবকিছুই আছে, একটু একটু রিকালেক্ট করার চেষ্টা করবে। আমি ওইটার আলোকেই আমি কথাগুলো বলে যাই। যেমন আমরা 12 নাম্বার কেস তোমাদের মনে আছে, সেখানে ডায়াগনোসিস ছিল একিআই, ওয়ানসিকেডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, আইএসডি, তারপরে ডিডি ছিল সিসিএফ। তো এখন আমরা যদি একিআই বলি, একিআই এর তোমার আমরা ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি একটা থাকে, ভলিউম ডিপ্লেশন, 89 আছে, হিস্ট্রি একটা থাকে, ভলিউম ডিপ্লেশন। কিন্তু একিআই এর বেলায় আমরা ইউরিন আউটপুটটা কমে যায়, এটা হলো 1 নাম্বার জিনিস দেখি। এইখানে দেখবা যে ইউরিন আউটপুট কমে গেছিল, যেমন স্যার কথা শোনা যায় না। স্যার কথা শোনা যায় না। শোনা যাচ্ছে না? স্যার এখন যাচ্ছে। এখন শোনা কেটে দেব, যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো 12 নাম্বার কেসটাতে দেখবা যে আমরা বলছিলাম যে একিআই ডায়াগনোসিস আমরা কিভাবে করি।
এই হিস্ট্রিতে একিআই অন সিকেডি আছে। আমরা একটা একটা করে আসি। একিআই ডায়াগনোসিস করি, হ্যালো শোনা যায়? একিআই ডায়াগনোসিস করি ইউরিন আউটপুট কমে যায়, এটা একটা সবারই থাকে মোটামুটি। এই রোগীটার ইউরিন আউটপুট কমে গেছিল। আচ্ছা, তারপরে 2 নাম্বার হলো কিছু কমপ্লিকেশনের ফিচার থাকে, যেমন বেশিরভাগ কমপ্লিকেশন অ্যাকিউট ক্রনিক অ্যাসিডোসিস, যেমন অ্যানোরেক্সিয়া, ভমিটিং। এই রোগীটাও দেখবা তোমাদের মনে থাকলে তোমরাও উল্টায় দেখতে পারো চাইলে, যে অ্যানোরেক্সিয়া ছিল। তো অ্যাবডোমিনাল অ্যানোরেক্সিয়া, ইউরিন স্ক্যানটি ছিল, তারপরে ডায়াবেটিস, হাইপারটেনশন তো ছিলই। তো কাজেই অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এটা হলো অ্যাসিডোসিসের ফিচার। তারপরে নেক্সট কমপ্লিকেশন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা তো আমরা দেখতে পাই না খুব সিরিয়াস না হলে। আর একটা হলো কার্ডিও পালমোনারি, রোগীর পালমোনারি ইডিমা থাকে। কালকে আমরা যেমন পেরিকার্ডিটিসের কারণ হিসাবে বলছি, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, কার্ডাইটিস থাকে, হার্ট ফেলিওর থাকে। যেমন এই রোগীটার সিসিএফ ডায়াগনোসিসে আসছে ডিডিতে, কিন্তু সিসিএফ পার্ট অফ সিকেডিও হইতে পারে কমপ্লিকেশন অফ কার্ডিও রেসপিরেটরি কমপ্লিকেশন। কাজেই তোমার আমরা একিআই ডায়াগনোসিসের জন্য ইউরিন আউটপুট প্লাস কমপ্লিকেশন, অ্যাসিডোসিস, কার্ডিওপালমোনারি, আর একটা কারণ কি রোগীর মনে করো ডায়রিয়া, ভমিটিং আমরা কমনলি যেটা পাই, অথবা এজিএম থাকে, এটা হলো একিআই। কাজেই একিআইটা এখানে বলছে কারণ ইউরিন আউটপুটটা কমে গেছে সেই জন্য। আচ্ছা, এখন সিকেডি আমরা ডায়াগনোসিস কিভাবে করি? সিকেডি ডায়াগনোসিস, এই রোগীটার সিকেডি কিভাবে আসলো? সিকেডি আসছে, আমরা সিকেডি মনে আছে তোমাদের ইনসিডেন্টাল ফাইন্ডিং থাকে, আবার কোনো ক্ষেত্রে প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, এনিমিয়া এরকম যদি থাকে। তো প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন আমরা ইনভেস্টিগেশন গুলো দেখবো, ইনভেস্টিগেশনে রোগীর এনিমিয়া ছিল 8, ক্রিয়েটিনিন, হাইপারটেনশন ছিল, প্রোটিনিউরিয়া ছিল ইউরিন রিপোর্টে। কাজেই সিকেডি সেই সেন্সে হয়তো এটা বলা যায়। তারপরে আসে সিকেডির কমপ্লিকেশন, ওই ইলেকট্রোলাইট, অ্যাসিডোসিস, অ্যানোরেক্সিয়া। তারপরে আসে কার্ডিও রেসপিরেটরি, সেই পালমোনারি ইডিমা। কাজেই পালমোনারি ইডিমা, অ্যাসিডোসিস, সেটা একিআই সিকেডি দুইটাতেই আছে। আর সিকেডি ডায়াগনোসিসে একটা ইনসিডেন্টাল, একটা হলো এই যে অ্যানিমিয়া, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, আর একটা হলো কিছু স্কিন চেঞ্জ থাকে, সেটা এখানে উল্লেখ নাই। তো সেই সিকেডি, আর একটা হলো সিকেডি ডায়াগনোসিসের জন্য তোমরা লেকচারটা আবার রিকালেক্ট করার চেষ্টা করবা, নাইলে যায় দেখবা। তো সেখানে থাকে যে একটা রোগীর যদি লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, অথবা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, তার ডায়াবেটিস, হাইপারটেনশন ছিল। কাজে সিকেডি ডায়াগনোসিসের জন্য একটা লং স্ট্যান্ডিং কারণ রয়ে গেছে, একটা তোমার অ্যানিমিয়া আছে, প্রোটিনিউরিয়া আছে, হাইপারটেনশন আছে, তারপরে মনে করো কার্ডিওপালমোনারি কমপ্লিকেশন আছে। সেই জন্য ক্লিনিক্যালি সিকেডি বলাই যাচ্ছে আর কি। শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। তোমরা ওই লেকচারটা আবারও যায় দেখবা। আচ্ছা, তাইলে একিআই সিকেডি আমরা কেন ডায়াগনোসিস করলাম? এগুলো কিন্তু লং কেসে থাকে। শুধু ইউরিন আউটপুটটা দিয়ে একিআই আর সিকেডির জন্য এনিমিয়া, প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, এই জিনিসগুলা। এখন এনিমিয়া, প্রোটিনিউরিয়া আমরা যদি এর ইউরিনের রিপোর্টটা দেখি, তোমাদের মাথায় আছে কিনা, ইউরিন আরিতে 3+ অ্যালবুমিন আছে, 5 সেল আছে, তারপরে সুগার আছে, তারপরে আর আরবিসিও আছে প্লেন্টি। তাহলে তো এটা ইউরিনারি সেডিমেন্ট যেটা আছে সেটা তো সিকেডি বলাই যায়, যে তোমার ইউরিনারি প্রোটিনিউরিয়া যেটা বলছিলাম, আর হাইপারটেনশন। কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে মনে করো এইরকম একটা ফিচার যদি থাকে, তাহলে হোয়াই নট এজিএন, সেটা আমরা আলাপ করছি। তো এজিএন হইতে হলে কি লাগবে? এজিএন হইতে হলে একটা শর্ট সিনড্রোম লাগবে। শর্ট সিনড্রোম একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস, 7 দিনের গলায় ব্যথা, মুখ ফুলে গেছে, ইউরিন কমে গেছে, ইউরিনে এরকম একটা ফাইন্ডিং। কিন্তু এখানে এরকম একটা সিনড্রোম নাই, বরং লং স্ট্যান্ডিং একটা ডিজিজ আছে, এজন্য আমরা এটা বলছি। তাইলে আমি এটা আরেকদিন আলোচনা করছি, এরকম একটা ইউরিনারি ফাইন্ডিং থাকলে এজিএন, ডায়াবেটিস, হাইপারটেনসিভ রিলেটেড ইউরিনারি কমপ্লেইন, নাকি নেফ্রোটিক সিনড্রোমও হতে পারে, 3+ প্রোটিনিউরিয়া। শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তো তাহলে সবগুলাই হইতে পারে। এগুলো তোমরা এই 4-5টা জিনিস সক করে, তখন অ্যাসাইনমেন্ট ছিল, এটা গুছায় ফেলবা। এটা ফ্রিকোয়েন্টলি তোমরা এই রোগীগুলো পাইবা, লং কেসেও থাকে, এজিএন, নেফ্রোটিক সিনড্রোম, সিকেডি, হাইপারটেনশন, ডায়াবেটিস, তাই না? এগুলো কিন্তু বইয়ে এইভাবে লেখা নাই, কিন্তু বাস্তবে আমরা তাই পাই। কথা বুঝছো? তো তো এখন আমরা এজিএন বললাম, একটা সিনড্রোম নাই। ডায়াবেটিস রিলেটেড হলে হতে পারে, হাইপারটেনশন রিলেটেড হতে পারে। সিকেডি আমরা কেন বললাম? আনুষঙ্গিক অন্যান্য ফিচার প্লাস ফাইনালি ক্রিয়েটিনিন লেভেল, ফাইনালি আলট্রাসাউন্ড, সেটা দিয়ে আমরা সিকেডি বলি। আদারওয়াইজ এটা দেখে তুমি কেউ যদি ডায়াবেটিক বলে, হাইপারটেনসিভ রেনাল ইনভলভমেন্ট বলে, সেটাও বলা যেতে পারে, কিন্তু এজিএন হবে না। এখন 3+ আছে প্রোটিনিউরিয়া, নেফ্রোটিক সিনড্রোম না কেন? বর্ণালী রায়, শোনা যাচ্ছে?
জি স্যার। সিনড্রোম না কেন? নেফ্রোটিক সিনড্রোম ওই মাথায় রাখো, 4টা ফর্মুলা। রোগীর প্রোটিন পাঠাইছিলাম, মনে জি আছে? স্যার। এটা না, না এটা হলো যে ওই ডায়াবেটিক রোগী, ডায়াবেটিক ফুড ডায়াবেটিক ফুড, কিন্তু ওইরকম পানি থাকে আর কি। তাহলে এরকম ইডিমা আছে, এরকম 3+ প্রোটিন আছে, এই রোগীর কিন্তু অ্যালবুমিনও কম আছে, তোমাদের মনে আছে? কিরকম অ্যালবুমিন? 26 গ্রাম। ঠিক আছে, তাইলে তো এটা আর বাকি রইলো কোনটা? নেফ্রোটিক সিনড্রোমের। নেফ্রোটিক সিনড্রোমের বাকি রইলো একটাই। তোমাকে যদি পরীক্ষায় বলে এই রোগীর অ্যালবুমিন কম, ইডিমা মেসিভ, রোগীর 3+ প্রোটিনিউরিয়া, তাহলে হোয়াই নট নেফ্রোটিক সিনড্রোম? স্যার হাইপারলিপিডেমিয়ার একটা ব্যাপার থাকবে। হাইপারলাইপিডিমিয়া। আর কোনো ইম্পর্টেন্ট ব্যাপার আছে? তাসমিয়া, যেটা সারা বলতেই পারছি না। স্যার 24 আওয়ার টোটাল। 24 আওয়ার্স, ভেরি গুড। 24 আওয়ার্স প্রোটিন থেকে নিতে হবে। কাজেই নেফ্রোটিকের ডেফিনেশন যদি মাথায় থাকে যে এটা যে নেফ্রোটিক হতে পারে, তাহলে আমার 4টা ক্রাইটেরিয়া, এখানে যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে 1 নাম্বার ক্রাইটেরিয়া হলো ইউটিপি। বেসিক প্রোটিনিউরিয়া মানে 3.5 গ্রাম পার ডে এর বেশি থাকতে হবে। ইউটিপি স্যার আমরা বলতে পারছি না, কাজেই সেইটা নাই বলে আমরা বলতে। এখন এটা যদি মনে করো 3.5 গ্রামের বেশি থাকলো, নেফ্রোটিক হলো, তাহলে নেফ্রোটিক বলবো না সিকেডি বলবো? বলো দেখি। মনে করো তাসমিয়া বলো, নেফ্রোটিক মনে করো 3.5 গ্রামের বেশি এটার ইউটিপি আসলো, তাহলে নেফ্রোটিক বলবো না সিকেডি বলবো? স্যার নেফ্রোটিক তো বলবো। নেফ্রোটিক। নেফ্রোটিক আসলে একটা সিনড্রোম, এটা বলতে হবে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া আছে, কিন্তু নেফ্রোটিকের সাথে যদি অন্য কিছু হয়ে যায় তাহলে তো সেটা বলতেই হবে। তাসমিয়া ডাক্তার হয়েছে, তাসমিয়া যদি গানও গায় তাহলে সেটাও তো আমাকে ঢুকাইতে হবে, কথা বুঝছো না? তো সেই জায়গায় যেমন, হ্যাঁ ঠিক আছে, কাজে এনিমিয়া আছে, অন্যান্য ফিচার আছে, কাজে নেফ্রোটিকের একটা কমপ্লিকেশনের একটা শক আমি ডেভিডসনে এ ব্যাচে দেখাইছি কিনা, বি ব্যাচে, সি ব্যাচে মনে থাকার কথা। তো সেইখানে দেখবা যে এই ইয়ে আছে, হাইপারলাইপিডেমিয়া আছে, ইনফেকশন আছে, প্রোটিনিউরিয়া আছে, থ্রোম্বোএম্বোলিজম আছে, কাজে সিকেডি হইতে পারে। কাজে নেফ্রোটিক তো অবশ্যই, নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া থাকলেই নেফ্রোটিক সিনড্রোম, এর সাথে এখন এটা সিকেডি হয়ে গেছে, এখন এটা সিকেডি হয়ে গেছে। এখন এই জায়গাটায় আমরা আসি, আমরা তোমার বইয়ের একটা পৃষ্ঠা বের করো দেখি, সেটা হলো 393 বাইর করো দেখি, 393 পৃষ্ঠা। আমি এই জায়গাটা আলাপ করি, পরে আবার এখানে আবার আসবো, যেহেতু এটা আসছে 393 পৃষ্ঠা। 393 পাইছো? জি স্যার। দেখো এখানে নেফ্রোটিক সিনড্রোমের যে ফিচার গুলা বাম দিকে আছে, যেগুলা ফিচার সেগুলো আমি বলছি, কিন্তু নেফ্রোটিক আমরা সাধারণত গ্লোমারুলার ডিজিজ, ইডিওপ্যাথি, কিন্তু এইখানে কারণটা হলো ডায়াবেটিস, এখানে কারণটা হলো ডায়াবেটিস। আবার নেফ্রাইটিক হলে কেমন এটাও এখানে লেখা আছে। কাজে নেফ্রোটিক এটা অবশ্যই, কিন্তু এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পার্ট। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমি একটা শখ দেখাইছিলাম, সেখানে দেখবো যে ওখানে ডায়াবেটিসের জন্য এরকম একটা পিকচার, প্রোটিনিউরিয়া থেকে শুরু করে হাইপারটেনশন, সিকিডি সবই হতে পারে। কাজে এটা হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পার্ট। আর যদি তুমি বলো নেফ্রোটিক সিনড্রোম উইথ ডায়াবেটিস, সেটাও ঠিক আছে। যদি তুমি সিকেডি বলো সেটাও ঠিক আছে। এখন তাসমিয়ারে কারে বলবো? তাসমিয়ারে বলি যে ডাক্তার হয়েছে, এটাও ঠিক। তাসমিয়ারে যদি বলি যে প্রফেসর হয়েছে, সেটাও ঠিক, যখন প্রফেসর হয়ে যাবে। কথা বুঝছো? যার যে ক্যারেক্টার আছে, একজনকে বিভিন্ন ভাবেই করা যায়, কিন্তু ওই ক্রাইটেরিয়া ফুলফিল করলে। কাজে তার নেফ্রোটিক থাকতে পারে, কিন্তু সিকেডি। এখন নেফ্রোটিকটা কেন হলো? এটা প্রাইমারি গ্লোমারুলার ডিজিজ না, এটা ডায়াবেটিসের জন্য হয়েছে। এটা ক্লিয়ার? বোঝা গেছে নওশিন? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এখন আরেকটা পৃষ্ঠায় আসো, 395 95 পাইছো? জি এই যে নেফ্রোটিকের কমপ্লিকেশন আছে না, হাইপোঅ্যালবুমিনিয়া, সোডিয়াম রিটেনশন, এগুলো আছে না? জি স্যার। এটা আমি সব দেখাইছি, সব বেচেই দেখানোর কথা। তো এই যে হাইপোঅ্যালবুমিনিয়া, সোডিয়াম রিটেনশন, এন্ডোস্টেরনিজম, হাইপারকোগুলিবিলিটি, ইনফেকশন। এখন এই যে এই রোগীটা যদি আমরা অন্য অনেক জিনিস আছে এই রোগীর, আমরা যদি শুধু নেফ্রোটিক চিন্তা করি, তাহলে নেফ্রোটিকের ম্যানেজমেন্টে তোমার এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে, এই জিনিসগুলোকে চিকিৎসা করতে হবে। তারপরে যদি দেখি যে নেফ্রোটিকের চিকিৎসা, আমি নেফ্রোটিকের ক্লাস যাই আবার দেখবা মনে না থাকলে, চিকিৎসার মধ্যে যে এই জিনিসগুলো চিকিৎসা করতে হবে। কারণ যদি ডায়াবেটিস থাকে, এসএলই থাকে, সেটার চিকিৎসা করতে হবে। যদি কোনো কারণ না পাই, তাহলে তোমাকে স্টেরয়েড দিতে হবে। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম যদি সিকেডি হয়ে যায়, তাহলে স্টেরয়েড দিয়ে লাভ নেই।
এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম যদি সিকেডি হয়ে গেল তাহলে আর আমরা স্টেরয়েড দিই না। নেফ্রোটিক সিনড্রোমে স্টেরয়েড কখন দিই? কমপ্লিকেশনের চিকিৎসা করবো প্রাইমারি গ্লোমারুলার ডিজিজের যখন হবে। এসএলির জন্য হলেও আমরা স্টেরয়েড দিই, সেটা এসএলির পার্ট অফ চিকিৎসা। কিন্তু ডায়াবেটিস হলে তো আমরা ওখানে দিব না। এই কমপ্লিকেশন চিকিৎসা ডায়াবেটিসের চিকিৎসা করবো। যেমন এই রোগীর ইউটিপি বেশি থাকলে আমরা চিকিৎসা দিব না, স্টেরয়েড দিব না, আমরা ডায়াবেটিসের চিকিৎসা করবো, এসি ইনহিবিটর দিব প্রোটিনিউরিয়া কমানোর। আচ্ছা, এই পার্টটা গেল। আর তাহলে এখানে এজিএন আর নেফ্রোটিক সিনড্রোম এর চিকিৎসাটা, এজিএন এর 3 রেস্ট্রিকশন আমরা বলছিলাম, পানি, লবণ, তারপরে সল, এগুলা প্রোটিন, এগুলা রেস্ট্রিকশন, ইনফেকশন, কমপ্লিকেশন। কমপ্লিকেশন নেফ্রাইটিক সিনড্রোমের একটা হলো হাইপারটেনশন, ইডিমা, তারপরে মনে করো হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিউর, এগুলোর চিকিৎসা। যাই হোক, নেফ্রাইটিকের পার্থক্য, দুইটার চিকিৎসা, দুইটার কমপ্লিকেশন, এগুলো সব হয়ে গেল। এই এখন আমরা আবার কেসের মধ্যে আসি। এখন এই কেসটার মধ্যে একিআই কেন আর সিকেডি কেন এটা আমরা বলে ফেলছি। এইটার মধ্যে তোমাদের এটা থাকবে, এই রোগীর আমরা বলছিলাম যে একিআই হোক সিকেডি হোক, কমপ্লিকেশনের মধ্যে আমরা বলি অ্যাসিডোসিস একটা, ইলেকট্রোলাইট একটা, আরেকটা ধরি কার্ডিওপালমোনারি। কার্ডিওপালমোনারির মধ্যে আমাদের পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল এফিউশন। তাহলে এই রোগীর মধ্যে আমরা কি কমপ্লিকেশন আমাদের এই আছে 12 নাম্বার কেসে, তোমাদের মাথায় না থাকলে আবার যা দেখবা, যেমন তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, তার সোডিয়াম কম আছে সম্ভবত, তারপরে তার হার্ট ফেলিউর আছে। বিএনপি কত, হাজারে না শতে, মনে আছে? স্যার হাজারে। তাহলে বিএনপি 1000। তাহলে এটা কেন হলো? এটা সিসিএফ ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে, কিন্তু সিসিএফ এটা সিকেডির কমপ্লিকেশন হিসাবে হয়ে থাকতে পারে, বা এমনও হতে পারে যে এটা আইএসডি রোগী সিকেডি অন্য কারণে, সেটা হলে হতেও পারে, কিন্তু এটার পার্ট হিসাবে হতে পারে। আমরা বলছি না সিকেডির কমপ্লিকেশন, একটা হলো অ্যাসিড বেস ব্যালেন্স, ইলেকট্রোলাইট, ইনফেকশন, কার্ডিওপালমোনারি। তাহলে এই যে হার্ট ফেলিউর হলো, তার আইএসডি, একটা বুকে ব্যথা ছিল, একবার এলবিএফ ছিল, কাজে সেটা আলাদাও থাকতে পারে। কাজে তার হার্ট ফেলিউরটা আমরা সিকেডির কমপ্লিকেশন হিসেবে ধরতে পারি। তার দেখবা রিপোর্টের মধ্যে ইসিজিতে একটু টি ইনভার্সন, এটা তার আগে আইএসডি ছিল, বিএনপি বেশি। তার দেখো যে তার আয়রন প্রোফাইল খুব কম, এনিমিয়া, তারপরে ফেরিটিনও আবার বেশি। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে টিআইবিসি কমে না বাড়ে? টিআইবিসি কমে না বাড়ে? রোল নাম্বার 105 শোনা যাচ্ছে? বাড়ে স্যার। বাড়ে স্যার। টিআইবিসি বাড়ে, তো এটাতে দেখবা টিআইবিসি কমে গেছে। তার মানে কি? এটা শুধু আয়রনের অভাব না, সিকেডিতে এনিমিয়ার কারণ, সিকেডিতে হয়েছে ইরাইথ্রোপয়েটিন। হ্যাঁ, ইরাইথ্রোপয়েটিন না থাকলে সিকেডিতে এনিমিয়ার কারণ। এই যে দেখো পৃষ্ঠা 419 পাইছো? 419 পৃষ্ঠা। জি স্যার। দেখো এনিমিয়ার কারণ, এটা তোমরা দেখবা এনিমিয়ার বহু কারণ, খাওয়া, জিআই ব্লিডিং। তো এখন খাওয়া, জিআই ব্লিডিং এর জন্য যদি হয়ে থাকে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি তার হয়তো হয়েছে, কিন্তু কিডনির জন্য তোমার ইরাইথ্রোপয়েটিন তৈরি হচ্ছে না, কথা বলছো না, আয়রন ইউটিলাইজেশন হচ্ছে না, যার জন্যই তোমার সেটাও একটা এনিমিয়ার কারণ। কাজে এটাতে দেখো সুন্দর একটা পিকচার, একদিক দিয়ে আয়রন ডেফিসিয়েন্সি আর একদিক দিয়ে ফেরিটিন বেশি, টিআইবিসি কম, অর্থাৎ আয়রনের অভাব আছে, তারপরে আয়রন ইউটিলাইজেশনের অভাব আছে। কাজেই আমরা সিকেডির যে ম্যানেজমেন্ট আমার লেকচারে ছিল, এনিমিয়া অফ সিকেডি কিভাবে ম্যানেজ করি, আগে আয়রন প্রোফাইল করে যদি দেখি আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন দেই, যদি ডেফিসিয়েন্সি না থাকে তাহলে ইরাইথ্রোপয়েটিন দেওয়া হয়, খুব সিভিয়ার এনিমিয়া হলে তাকে ব্লাড দেওয়া হয়। কাজে ওর দুইটাই আছে, কিছুটা আয়রন রিপ্লেসমেন্টও লাগবে, কিছুটা হয়তো তোমার ইরাইথ্রোপয়েটিনও লাগবে। তার হিমোগ্লোবিন ছিল হলো 8, হিমোগ্লোবিন ছিল 8। তাহলে এই রোগীর সিকেডির কমপ্লিকেশন কি কি দেখলাম? ইলেকট্রোলাইট 130 দেখলাম, সোডিয়াম, হার্ট ফেলিউর আছে, ইনফেকশন আছে, এনিমিয়া আছে কিনা সেটা আমরা এক্সরে করলে বুঝতে পারবো। তাহলে সিকেডির কমপ্লিকেশন। আর হার্ট ফেলিউরের ফেভারে কি আছে? এই রোগীর একটা এক্সরে চেস্ট পাঠাইছিলাম, এক্সরে চেস্ট, একটা কার্ডিওমেগালি ছিল, মনে আছে? 56 এক্সরে কার্ডিওমেগালি। তাইলে সেটা যদি হয়ে থাকে তাহলে এটা কার্ডিয়াক ফেলিউরের ফেভারে কি? এক্সরে চেস্ট, এটা বিএনপি বেশি, ইডিমা আছে, আর রোগীর শ্বাসকষ্ট ছিল, আর হার্ট ফেলিউর একটা কারণ ছিল আইএসডি, কাজেই তোমার হার্ট ফেলিউরও আছে। হার্ট ফেলিউরের ফেভারে এই পয়েন্টগুলো আছে। এনিমিয়ার কারণগুলো আমরা দেখলাম, সিকেডির কি কমপ্লিকেশন এটা আছে। এটা কেন নেফ্রোটিক সিনড্রোম না? নেফ্রোটিক সিনড্রোম হা না কিছুই বলতে পারছি না, আসলে ইউটিপি হইলেই আমরা বলতে পারবো।
কাজেই নেফ্রোটিক সিনড্রোম প্লাস মাইনাস থাকতেও পারে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পার্ট হিসেবে, ঠিক আছে। তাহলে এটা হলো সিকেডির ফেভারে আমরা এই পয়েন্টগুলো রুগীরা আছে। আর একিআই কেন বলছি, হঠাৎ করে ইউরিন আউটপুটটা কমে গেছে, আর হাইপারটেনশন ডায়াবেটিস তো রুগীর থাকবেই। কাজে ডায়াগনোসিস কেন একিআই অন সিকেডি ডায়াবেটিস হাইপারটেনশন আইএসডি তার ইসিজি যে একটু চেঞ্জ, আগে একটা অ্যাটাক ছিল এলবিএফ হয়েছিল, কাজে সেই সেন্সে এই কথাটা বলছে আর কি। আর সিসিএফ ডিডি না, সিসিএফ এটার পার্ট হিসেবেও হতে পারে, শুধু সিসিএফ বললে হবে না। আমরা যেটা বলি ডিডিতে সিসিএফ এর সাথে তার ডায়াবেটিস আসবে না, তার হাইপারটেনশন আছে না, কাজে সিসিএফ ওগুলো আসবে। যতক্ষণ আমরা ক্রিয়েটিনিনের রিপোর্ট না পাইছি, আলট্রাসাউন্ড সিকেডি না পাইলাম, এতক্ষণ আমরা সিসিএফ উইথ হাইপারটেনশন উইথ ডায়াবেটিস উইথ হার্ট ফেলিউর এই জিনিসগুলো কিন্তু আমরা বলতে পারি ডিডিতে। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা এভাবেই হবে। এখন এই রোগের চিকিৎসাটা কি, চিকিৎসা যদি দেখি তাহলে কি করতে হবে, এক নাম্বার হলো কারণ ডায়াবেটিস হাইপারটেনশনের চিকিৎসা করি। আমি লেকচারে পড়াইছি এই সমস্ত রোগীর হাইপারটেনশন হলে সিকেডিতে আমরা কি ওষুধ দিব। সিকেডিতে আমরা ওষুধ দিব হলো আমরা ভেজোডাইলেটর দেই, আমরা ডায়াবেটিক্স দেই, তাই না, তারপরে তোমার এগুলা দেওয়া হয় আর কি, সব অ্যান্টি হাইপারটেনসিভ আমরা এখানে দেই না। তাহলে এটা হলো হাইপারটেনশনের কারণ হিসাবে হাইপারটেনশনের চিকিৎসা, ডায়াবেটিসের ইনসুলিন, আর কমপ্লিকেশন হিসাবে তার হার্ট ফেলিউরের ডায়াবেটিক্স দিব আমরা। ডিগক্সিন খুব জরুরি না হলে আমরা দেই না। আর একটা হলো এটা হার্ট ফেলিউরে গেল। আর কমপ্লিকেশন কি এনিমিয়ার জন্য আয়রনও কিছু দিতে হবে, ইরাথ্রোপয়েটিনও দিতে হবে। ব্লাড যদি আরেকটু কমে যায় তাহলে হয়তো লাগতে পারে। 8 এর নিচে হলে সাধারণত ব্লাডের কথাও বলে। আচ্ছা, তাহলে একটা এনিমিয়ার ট্রিটমেন্ট। আর ওইখানে দেখবা তোমরা যদি আমরা ইয়ে পাই, অস্টিওডেস্ট্রফি পাই, অস্টিওডেস্ট্রফি মানে অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিস, অস্টিওস্ক্লেরোসিস, সেখানে ফসফেট বাইন্ডার, ফসফেট যাতে কমে যায় সেটা, ক্যালসিয়াম দেওয়া হয়, ভিটামিন ডি মডিফাইড ফর্ম যাতে, কারণ এখানে 125 পলিক্যালসিফেরল এই যে ছবিটাই আছে এখানে, এটা তৈরি হইতে পারে না, কাজে সেইটা হলো বোন ডিজিজের। তাহলে বোন ডিজিজ, এনিমিয়া, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক, হার্ট ফেলিউরের জন্য চিকিৎসা, আর কারণের চিকিৎসা, আর যদি ইলেকট্রোলাইট যেটা সেটার চিকিৎসা, এগুলোই হলো সিকেডির চিকিৎসা। তাহলে সিকেডির চিকিৎসার কারণ আমরা ওই হেডলাইন দেখবা, কজ, কমপ্লিকেশন, আর একটা হলো ডায়েট, আর একটা হলো প্রিভেনশন অফ ফার্দার ড্যামেজ। এটা একিআই সিকেডির দুইটাই প্রযোজ্য। 3টা জিনিস অ্যাডভাইস দিতে হয় রোগীদেরকে। একটা হলো নেফ্রোটক্সিক ড্রাগ খাবে না, আমরা যে অ্যান্টিবায়োটিকই দিব ডোজ কমায় দিতে হয়। আর একটা হলো যে কোনো ইনফেকশন, ভবিষ্যতে জ্বর হলে তাড়াতাড়ি সেফ অ্যান্টিবায়োটিক দিয়ে ওষুধ দিতে হবে। আর একটা হলো ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। যে কোনো রোগীর যদি সিকেডি থাকে, ক্রিয়েটিনিন 5, হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেল, ক্রিয়েটিনিন 10 হয়ে যাবে। কাজেই এই প্রিভেনশনের জন্য অ্যাভয়েড টক্সিক নেফ্রোটক্সিক ড্রাগ, অ্যাভয়েড এনি ইনফেকশন অথবা ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো তাড়াতাড়ি চিকিৎসা করে ফেলতে হবে। তাহলে সিকেডির চিকিৎসা যদি আমরা এখানে বলি, সেখানে হলো কারণের চিকিৎসা, কমপ্লিকেশন যেগুলো বললাম, প্রিভেনশন অফ ফার্দার ড্যামেজ, ডায়েটের ব্যাপারে, আর একটা হলো রিপ্লেসমেন্ট থেরাপি। ডায়ালাইসিসের ইন্ডিকেশন আমি ওখানে পড়াইছি, পেরিকার্ডাইটিস বলো, এনকেফালোপ্যাথি বলো, পটাশিয়াম লেভেল কি, বাইকার্বনেট লেভেল কি, ওটা তো লেকচারে আছে, ওটা পড়ে নিই। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো জিনিস আমরা আলোচনা করলাম। একিআই কখন, সিকেডি কখন, নেফ্রোটিক কখন, নেফ্রাইটিক সিনড্রোম কখন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কখন, নেফ্রোটিক সিনড্রোমে কখন স্টেরয়েড দিব, এই দুইটা ক্লাসই আমি নিয়েছি, কাজেই ওখানে ঝামেলা থাকার কথা না। আর একিআই এর ব্যাপারেও আমি ক্লাস নিয়েছি। একিআই ডায়াগনোসিসের জন্য অলিগিউরিয়া 411 পৃষ্ঠা বাইর করো দেখি, 411 পৃষ্ঠা। 411 পাইছো? জি স্যার। 411, এটা আমি লেকচারে, আমি গত লেকচারে আমি নিয়েছিলাম তোমাদের রিকোয়েস্টে। তো এর একটা সুন্দর পিকচার, যে একটা ভলিউম ডিপ্লেশন, কিডনিতে গ্লোমারুলার ডিজিজ, গ্লোমারুলার ছাড়া টিউবুলার ডিজিজও হতে পারে, টক্সিক কারণে হতে পারে, ইন্টারস্টিশিয়াল, সেগুলো তোমাদের জন্য দরকার নাই। তোমরা ভলিউম ডিপ্লেশন, এজিএন আর অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, 3টা কারণের ইতিহাস পাইলাম। তারপরে পেজটা উল্টাও, পাতাটা উল্টা দিকে দেখো, এগুলো আমি একবার গোছায় লিখে দিয়েছি, যে এই রোগীর ইতিহাস কি, আর জেনারেল এক্সামিনেশন কি, অ্যাবডোমেন এক্সামিনেশন কি। জেনারেল এক্সামিনেশনে এইখানে এই সব তোমরা পুরোটা দেখার দরকার নেই, যেটা মনে করো, যেমন 1 নম্বরই আছে প্রিরেনাল ভলিউম ডিপ্লেশনের কোনো এভিডেন্স, আর এজিএন এর কোনো এভিডেন্স, হাইপারটেনশন, ইডিমা দেখো জেনারেল এক্সামিনেশনে। আর অবস্ট্রাকটিভে আমরা কিছু পাবো না, ওখানে পার রেক্টাল এক্সামিনেশন, পিবি এক্সামিনেশনে কিছু পাইতে পারি, অ্যাবডোমেনে কিছু পাইতে পারি। তাহলে এই হলো এক্সামিনেশন ফাইন্ডিং, এই বললাম হিস্ট্রি। আর ইনভেস্টিগেশনে আমরা ইউরিনারি যদি নরমাল থাকে, দেখো উপরে সবার উপর ইউরিন অ্যানালাইসিস ব্লেন, মানে যদি ইউরিন ক্লিয়ার থাকে তাহলে বুঝতে হবে প্রিরেনাল কজ।
আর কি করব, ক্রিয়েটিনিন আল্ট্রাসোনো কেন করব, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি কিনা এটাও দেখার জন্য, আবার একিআই সিকেডির উপর হয়েছে কিনা সেটাও দেখার জন্য আর কি। আর অন্য ইনভেস্টিগেশন গুলা বেসিক্যালি তোমার ইলেকট্রোলাইট, এবিজি, এই কমপ্লিকেশন কার্ডিওরেসপিরেটরি যেরকম কমপ্লিকেশন হবে এরকম। তাহলে একিআই এর হিস্ট্রি কি, একিআই এর জেনারেল এক্সামিনেশন কি, একিআই এর ইউরিন এক্সামিনেশনে কি, একিআই এর ক্রিয়েটিনিন আল্ট্রাসোনো, তারপরে আদার ইনভেস্টিগেশন রিলেভেন্ট যেগুলো করতে হবে। ম্যানেজমেন্টে একিআই এর ওই আমরা সিকেডির মতো ট্রিটমেন্ট অফ কজ, কমপ্লিকেশন, অ্যাসিডোসিস, ইলেকট্রোলাইট, কার্ডিওরেসপিরেটরি এই। এবং একিআই এর ম্যানেজমেন্টে এখানে ডান পাশে একটা ছক আছে 413, ওটা আমি লেকচারে সুন্দর করে গোছানো আছে, এটাই এখানে লেখা আছে। এখানে লেখা আছে যে ভলিউম রিপ্লেস করতে হবে, তারপরে অ্যাসিড বেস ইলেকট্রোলাইট এগুলো কারেকশন করতে হবে, তারপরে প্রিভেনশন অফ ফার্দার ড্যামেজ, এই অ্যাডভাইস গুলো এখানে আছে। আর এখানে আরেকটা যেটা আছে হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট, সেই হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টও আমি সুন্দর করে লেকচারে আছে, দেখছো তো কয়েকদিনে? জি স্যার। আচ্ছা, তাহলে লেকচার থেকে ওই হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টটা এখানে ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নিতে হবে। হ্যালো, আমি একটু পরে ক্লাসে তুমি মেসেজ দিয়ে রাখো, দেখতে হবে পরে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার যেটা বলছিলাম, কোনটা জানি বলছিলাম, ওই যে একিআই ম্যানেজমেন্ট, ও হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট ওখানে দিছে কেন, কারণ একিআই এর তোমার ভলিউম রিপ্লেস করার পরে জরুরি যে সমস্যাটা থাকে অ্যাসিডোসিস আর একটা হলো হাইপারক্যালেমিয়া, তো সেটা আমি কিন্তু তোমার লেকচারে সুন্দর করে দেওয়া আছে। যেমন তোমার 6.5 এর বেশি গেলে ইনসুলিন, আমরা গ্লুকোজ এগুলা দেই, ক্যালসিয়াম গ্লুকোনেট দেই, তারপর রেজোনিয়াম দেই, আর ফল টল নিষেধ করবো, আর কম থাকলে শুধু ডায়েট রেস্ট্রিকশন করি, অনেক সময় ফুসেমাইড দিলেও কমে আর কি। তাহলে হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টটাও এখানে আছে, প্লাস তোমার একিআই ম্যানেজমেন্টটাও আছে, তুমি এটা দেখে নিবা। একিআই সিকেটির ম্যানেজমেন্টটা তোমরা দেখে নিবা, এখানে অনেকগুলা কথা আমরা বলছি আর কি, ঠিক আছে? এখন এই কেসের বেলায় তোমার অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট। ওমামা শোনা যাচ্ছে? জি হ্যাঁ, আমি জি স্যার। ওমামার শুধু না, যারা যারা প্রতিনিধিত্ব করো, আমি তো সবার সাথে কথা বলি না, এই সমস্ত অ্যাসাইনমেন্ট কালেকশন না করে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আমি বলছি না, একটা গেট করা হবে, একটা গেটের মধ্যে এখন যেরকম আমি লেকচার নেই, আমাকে তোমরা দেখো, তোমাদেরকে বেশি দেখতে পাচ্ছি না, একটা জড় পদার্থের মতো দেখা যাচ্ছে, কাজেই গেট বানায়া সবাইকে লিভিং থিং হিসাবে আমরা দেখবো। এক নাম্বার, যে এতদিন দেখা হয়, 2 নাম্বার হলো অ্যাসাইনমেন্ট গুলা গেটে আমরা জমা রাখবো, তারপরে ক্যাম্পাসে ঢুকবা, ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ তাসমিয়া, জি স্যার। জি স্যার। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কি, এটার একটু প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা। প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে মনে করো এই একিআই সিকেডি রিলেটেড কিছু কথাবার্তা আসবে, ডায়াবেটিস হাইপারটেনশন রিলেটেড কথাবার্তা আসবে, আর ডিসনিয়া আছে, কার্ডিও রেসপিরেটরি সিম্পটম আছে, সেই রকম কিছু প্রেজেন্ট হিস্ট্রি আসবে, কারণ এখানে তো সব জিনিস একসাথে সিলেন ফিচারে দিয়ে দিছে। তাহলে এটার প্রেজেন্ট হিস্ট্রি ডায়াবেটিস হাইপারটেনশনে যেভাবে লেখো, একিআই সিকেডি মাথায় রেখে, হার্ট ফেলিউর মাথায় রেখে প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। এটা হলো 1 নাম্বার অ্যাসাইনমেন্ট। 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হলো এটার একিআই এর ম্যানেজমেন্ট, তোমরা এটা আলাদা হিসাবেই লেখো, একিআই এর ম্যানেজমেন্টটা কি হবে আর সিকেডির ম্যানেজমেন্টটা কি হবে, এই রোগীর জন্য তোমরা নিজেদের মতো করে গুছায় লিখবা, যে এটার ফাইল দেওয়া আছে তোমার কাছে, রোগীর প্রবলেম দেওয়া, রোগীর ইনভেস্টিগেশনের রিপোর্ট দেওয়া, তুমি 1 2 3 4 5 6 এরকম একটা ট্রিটমেন্টটা লিখে দিবা। আর একটা হলো আরেকটা লিখবো হলো ইনভেস্টিগেশন, যেমন ইনভেস্টিগেশনে এখানে আমাদের ইলেকট্রোলাইট আছে, ব্লাড কাউন্ট আছে, যেমন আল্ট্রাসাউন্ড এখানে নাই, এরকম আরো কিছু কিছু, যেমন ফসফেট করি আমরা, আরো অনেক কিছু দেখি, যেমন ইকো লাগতে পারে। তো এরকম একিআই সিকেডির ইনভেস্টিগেশন গুলা, ডায়াবেটিস রিলেটেড কিছু ইনভেস্টিগেশন বাকি থাকতে পারে, হাইপারটেনশন রিলেটেড। তাহলে এটার অ্যাসাইনমেন্ট একটা হলো প্রেজেন্ট হিস্ট্রি লেখা, ইনভেস্টিগেশন গুলা লেখা, আর একিআই সিকেডি একসাথেও লিখতে পারো, যেহেতু একই কেস, একসাথে এটার একিআই সিকেডির ম্যানেজমেন্টে তোমরা লিখতে পারো, ঠিক আছে? আমার মনে হয় আলাদা লেখো, আমি যে লেকচার নিছি না, এই কেস প্লাস কিছুটা ব্যাকগ্রাউন্ড, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে একিআই এর চিকিৎসা, সিকেডির চিকিৎসা, সিসিএফ এর চিকিৎসা, আর একটা হলো তোমার প্রেজেন্ট হিস্ট্রি লেখা এই, আর একটা হলো হাইপারক্যালেমিয়া, সোডিয়ামের যে হাইপোনেট্রিমিয়া, কি ফর্মুলা দিয়ে সোডিয়াম কারেকশন করে হাইপারক্যালেমিয়ার চিকিৎসা, এগুলো পড়ে ফেলবা, আর এই পেজগুলো দেখে ফেলবা। এই কেসটা এটুকুই, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে এই কেসের মধ্যে? এই কেসটা ডিফারেনশিয়াল ডায়ালাইসিসের ইন্ডিকেশনটা কখন হবে? আর স্যার ক্রিয়েটিনিনের আচ্ছা, ডায়ালাইসিসের ইন্ডিকেশন
তোমার রুল কত? Sir, 46. 46। আচ্ছা, ডায়ালাইসিসের ইন্ডিকেশন আমি লেকচারে দিছিলাম, আমি এখন বলে দিচ্ছি, কিন্তু তোমরা কি ওটা আছে না তোমাদের কাছে? জি স্যার। আছে না? স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, ডায়ালাইসিসের কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে, যেমন ক্লিনিক্যাল মনে করো এটা রোগী রেজিস্ট্যান্ট পালমোনারি ইডিমা, ডায়াবেটিস দেওয়া পালমোনারি ইডিমা কমতেছে না, পেরিকার্ডিয়াল ইফিউশন, এনকেফালোপ্যাথি, রোগী অজ্ঞান হয়ে গেছে, এটা কনভালশন, এগুলা এটা হলো ক্লিনিক্যাল দু একটা প্যারামিটার। আর বায়োকেমিক্যাল যদি ধরি, একটা হলো পিএইচ বলে 7 মনে করো 7 7.1 বলে 7 এরকম যদি চলে আসে, সিভিয়ার অ্যাসিডোসিস, বাইকার্বনেট 15 এর নিচে, এটা 15-12 ভেরি করে। তো লেভেল গুলা মাথায় রাখো, পয়েন্ট গুলা মাথায় রাখো। পটাশিয়াম পিএইচ, বাইকার্বনেট, পটাশিয়াম 6.5 এর বেশি, যদি 6.5 না, কেউ 7 বলে, কিন্তু এখানে 6.5 দেওয়া, যাক 7। তাহলে আরেকটা হলো তোমার, তাহলে পিএইচ, বাইকার্বনেট, পটাশিয়াম আর কিছু ক্লিনিক্যাল, এইগুলা। এটা একই সিকেডির ম্যানেজমেন্টে যখন আমরা কনজারভেটিভ চিকিৎসায় কোনো এক পর্যায়ে এগুলা ক্রস করে যায়, তখন ডায়ালাইসিস করে দিতে হয়। একই সিকেডিতে ডায়ালাইসিসের পার্থক্য হলো, একই ডায়ালাইসিস করার টেম্পোরারি সাপোর্ট দেওয়ার পরে রোগীটা কমপ্লিটলি ভালো হয়ে যেতে পারে, সারা জীবন নাও লাগতে পারে। কিন্তু সিকেডির ব্যাপারে ডায়ালাইসিস যখন লাগে তখন ফ্রিকোয়েন্টলি ওটাকে কম লাগে। কেন? ওই যে নেফ্রোটক্সিক ড্রাগ, কোনো ইনফেকশন হলো, হঠাৎ করে প্রিসিপিটেট করে গেল, দেখা গেল যে রোগীর 7 দিনে একবার নেয়, 2 বার নেয়, 1 মাসে নেয়, কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। কাজে মোটামুটি ক্রনিকের সবসময় কম আর বেশি লাগে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশন, কিন্তু একই এর সাথে পরবর্তীতে ঠিক হয়ে যায়। এটা হলো ডায়ালাইসিস। আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? এখানে যে আমাদের স্যার সিকেডি তে স্যার হাইপারটেনশনের সময় বললাম যে এসি আর এআরবি দিব সিকেডির পেশেন্টকে, কিন্তু এখানে তো শুধু স্যার ভেসোডাইলেটর আর ডায়ুরেটিক্স দিলাম, ভেসোডাইলেটর আর ডায়াবেটিস, আর কিছু না। এখানে তোমার আমরা যদি ক্রিয়েটিনিন খুব বেশি না থাকে তাহলে আমরা এসি ইনহিবিটর দেই, প্রোটিনিউরিয়া কমায়, কিন্তু এসি ইনহিবিটর দিলে মাঝে মাঝে রেনাল আর্টারি স্টেনোসিস হলে কন্ট্রাইন্ডিকেশন, কিন্তু সাধারণত ক্রিয়েটিনিন বেশি থাকলে আমরা এই জিনিসগুলো খুব একটা দেই না। আমরা ভেসোডাইলেটর, আলফা ব্লকার, তারপরে ডায়ুরেটিক্স, এইগুলো সাধারণত দেয়। এখন এখানে আর কোনো কথা আছে? এটা খুব সুন্দর একটা কেস, দুনিয়ার জিনিস, তাই না? একিআইসিডি, তাই না? কেসটা খুব ভালো না? এবং এইটা যদিও কেস আমাদের সেগমেন্টেড হিসাবে, তোমাদের লং কেস হিসাবে থাকে, যেগুলো ডায়াবেটিস, হার্ট ফেলিউর, একিআই অন সিকেডি, হার্ট থাকে, লং কেস থাকে। আমাদের এখানে যেহেতু সরকারি মেডিকেল কলেজ না, এখানে কমপ্লিকেটেড কেস থাকে, যেগুলো সরকারি মেডিকেলে দেওয়া হয় না, এখানে কিন্তু তাই দেওয়া হয়। এত জটিল কেস সরকারি গুলোতে দেওয়া হয় না, আমরা তৈরি করে দেই তোমাদেরকে, আমরা পরীক্ষায়ও দিই, এটা মাথায় রাখতে হবে আর কি। আর কোনো প্রশ্ন আছে এটার মধ্যে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর সিসিএফ আছে, এটাকে আমরা স্যার কি ক্লিনিক্যালি ডিফারেনশিয়েট করতে পারবো স্যার? ক্লিনিক্যালি করতে পারবা। ক্লিনিক্যালি তুমি ওই সোজা হিসাবে চলে যাইবা। সিসিএফ বলতে গেলে আমাদের লাগে পায়ে পানি, আমাদের লাগে অ্যাপেক্স বিট শিফটেড, আমাদের লাগে বেসাল ক্রিপিটেশন, আমাদের লাগে জেবিপি রে। এখন মনে করো যে সিসিএফ এ সবসময় সবকিছু মাথায় থাকে না, কেসে ফাইন্ডিং থাকে না। যদি মনে করো রোগীর শ্বাসকষ্ট, বেসাল ক্রিপিটেশন আছে, দেখা গেল হেপাটোমেগালি পাচ্ছ না, পায়ে পানি আছে, তবু তুমি বলতে পারো, কারণ এটা সবসময় সব ফিচার থাকে না। মোটামুটি লেফট হার্ট, রাইট হার্ট ফেলিউরের ফিচার যদি থাকে, তাহলে সিসিএফ তো ব্যাক সাইডে বলতে পারি, তাই না? আর এক্সরে আছে, আমরা ইনভেস্টিগেশন করে এক্সরে কার্ডিওমেগালি আছে, তারপরে সিসিএফ এর একটা কারণ তার আইএসডি ছিল, বিএনপি বেশি, তাহলে তো বলতেই পারি, কিন্তু সেই ইনভেস্টিগেশন তো পাবা না। তুমি ব্যাক সাইডে শ্বাসকষ্ট হলে বলতে পারো, কালেকশন করতে দিব, একটা রোগীর শ্বাসকষ্ট আছে, তার বেসাল ক্রিপিটেশন আছে, এই শ্বাসকষ্টের কারণ হার্ট ফেলিউর, কিন্তু একটা রোগীর শ্বাসকষ্ট আছে, কোনো ক্রিপিটেশন নাই, কোনো মানে রংকাই নাই, তাহলে এগুলো সাধারণত অ্যাসিডোটিক ব্রিথিং, কাজে সেখানে তোমার ওই সিকেডি চলে আসে, সিকেডি উইথ অ্যাসিডোসিস। কাজে শ্বাসকষ্টের বড় ব্রডলি যদি আমরা বলি, কারণ একটা হলো কার্ডিয়াক, একটা পালমোনারি, একটা হলো অ্যাসিডোসিস, আর একটা হলো ফাংশনাল।
কাজেই তুমি যেটা বলছো সেই ফাইন্ডিং থাকলে, তারপরেও পরীক্ষার মধ্যে তুমি শ্বাসকষ্ট বলছো, হার্ট ফেলিউর, তুমি তো ক্রিপিটেশন নাই, স্যার ডায়াবেটিক্স পাচ্ছে, ওষুধ পাচ্ছে তো। কথা বুঝছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা 11 নম্বর কেসটা একটু কথা বলি। 11 নম্বর কেসটা আমরা ডায়াবেটিস আগে এগুলা কথা বলছি। 11 নম্বর কেসে আমরা যদি এটা মনে আছে, রোগীর কমপ্লেন্ট ছিল, এটার একটা ছবি ছিল, পায়ে পানি, তাই না? পায়ে পানির ছবি গেছে না? জি স্যার। জি পায়ে স্যার। পানি, ইদিমা। আনিকা কি আসো না নাই? স্যার আছি স্যার। আসো? আচ্ছা আচ্ছা মা, একটু আমার একটু গোয়েন্দা বাহিনী লাগাইতে হবে। কে কে মোবাইল রেখে দৌড়াদৌড়ি করে, এরকম আছে নাকি কেউ? ইয়ে আছে নাকি? তারপরে তোমার আমার কাছে লিস্টটা তো আছে। রোল নাম্বার 1 আছে? 1 আছো নাকি? রোল নাম্বার 6 আছে? স্যার। আছো আছো। রোল নাম্বার 3 আছো? জি স্যার আছি স্যার। আচ্ছা, রোল নাম্বার 25 আছো? আছি স্যার। আচ্ছা, তারপরে টুইঙ্কেল আছে 2 জন? জি স্যার আছি। একজন, একজনের নাম Yes, sir. 2 জন। আচ্ছা, তারপরে শিল্পী আছে, অর্পিতা? জি স্যার। আচ্ছা, তারপরে তোমার সুজাতা থাপা আছো? জি স্যার। তুমি কি ডেভিডসন পরে পাইছো? স্যার পিডিএফ পাইছি। আচ্ছা, পিডিএস পাইছো, ঠিক আছে। মোটামুটি আমরা কালকে যেটা বলছিলাম, সবাই সাবালক, কাজে আমরা আশা করব আমরা যেগুলা পড়াচ্ছি আমরা কম সময়ে কিন্তু অনেক কিছু কভার করে দিচ্ছি। সামনের সপ্তাহে আমি একদিন রিউমাটোলজি, একদিন নার্ভাস সিস্টেম, অনেক কিছু কভার করে দিচ্ছি। শুধু তোমরা যদি যে কথাটা আমি বলছি, এক্সামিনেশনটা একটু একটু করো, 1-2 দিন পরে পরে, আর অ্যাসাইনমেন্ট গুলো যদি করে ফেলো। কিন্তু অ্যাসাইনমেন্ট আমি ডকুমেন্ট আমি নিবো, এগুলো অ্যাসাইনমেন্ট নিবো, এক্সামিনেশন ও প্র্যাকটিস আমরা দেখবো, কিন্তু কিছু না করলে ঝামেলা করবা তোমরাই। কারণ এমনও হতে পারে দেখা গেলো খোলার 15 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট করি। আচ্ছা, এখন আমরা ওই কেসটায় আসি আর কি, ডায়াবেটিসের ওই কেসটা দেখো। এটাতে ছিল, মনে আছে কিনা, অ্যানোরেক্সিয়া ছিল, ভমিটিং ছিল, আলসার ছিল, ছিল না? জি স্যার। জি স্যার। একটা ছবি ছিল। তাহলে অ্যানোরেক্সিয়া এটা কি জন্য হতে পারে? অ্যানোরেক্সিয়া কিভাবে মেলানো যায়, কেউ বুদ্ধি করে বলতে পারো? অ্যানোরেক্সিয়া, এই রোগী ডায়াবেটিসের রোগী, তাসমিয়া অ্যানোরেক্সিয়া কিভাবে মিলাবা? অ্যানোরেক্সিয়া ভমিটিং স্যার ওজন কমে গেছে। আমরা এই রোগীর সাথে রিলেটেড, বর্ষা বলতে পারো? স্যার কিটো অ্যাসিডোসিস আছে এজন্য? কিটো অ্যাসিডোসিস না, তুমি বলো যে অ্যাসিডোসিস। তাহলে যদি জি স্যার। ডায়াবেটিস হয়, ডায়াবেটিস থাকে, এটা ক্রিয়েটিনিন বেশি ছিল না? জি স্যার। অ্যাসিডোসিস হয়েছে। এখন আমরা যদি সেপারেট প্যাথোলজি ধরতেই পারি, কিন্তু এখানে তো একটা কারণ রয়ে গেছে, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, ওখান থেকে অ্যাসিডোসিস, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এই তো মিলে গেছে। তাইলে এই রোগীটার আমরা যেটা ছিলাম, কমপ্লিকেশন কি কি পাইছিলাম, আমরা যদি পায়ের ছবিটা দেখি, পায়ের ছবিতে একটা আলসার আছে না? জি স্যার। জি স্যার। একটা আলসার, তারপরে পায়ে কি আছে? ইডিমা আছে। পায়ে কি আছে? সেন্সেশন কম ছিল। তাহলে পায়ের মধ্যে, পায়ে কি ছিল? আলসারের মধ্যে একটু ইনফেকশন ছিল, তাই না? আলসারের মধ্যে একটু ইনফেকশন ছিল। এটা তোমার একটু আমরা ওদিকে চলে যাই, 758 বাইর করে দেখি। এটা নিয়ে ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, তারপরে একটু সামনে থাকুক, নাইলে তো বইটা আনছো, বইটা আবার মাইন্ড করবে। কিন্তু বইটাই সবার কাছে আছে কিনা, যে আমাকে বলতেছে আছে, বইটা আছে কিনা? রোল নাম্বার 67 আসো? জি স্যার 67 আছি। জি বইটা স্যার আছে? আছি। বইটা আছে? জি স্যার আছে স্যার। আচ্ছা দেখো, 758 আমরা আরেকদিন বলছিলাম, 758 পাইছো না? জি 758 স্যার। এই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির চার্টটা আছে না, হাইপারটেনশন, নেফ্রোটিক রেঞ্জ, প্রোটিনুরিয়া, সিকেডি, আবার নিচে সিমেট্রিক্যাল সেন্সরি পলিনিউরিয়াপ্যাথি, এটাও আমরা পড়াইছিলাম যে টিংলিং সেন্সেশন, জার্কস কমে যাবে, তাই না? তাইলে এই রোগীর আমরা যদি এক্সামিনেশন দেখি, এই রোগীর আমরা কি দেখতেছে? ইডিমা আছে, ইডিমা আছে, ইউরিনের ব্যাক সাইড অ্যালবুমিন দেখে ফেলবা, তাহলে কি আছে? নেফ্রোপ্যাথি আছে। তারপরে সেন্সেশন কি আছে? এটা হলো তোমার নিউরোপ্যাথি আছে। তারপরে আলসার আছে।
তাহলে আমরা ডায়াবেটিসের কয়টা জিনিস দেখতে বলি? 7টা না? 7টার মধ্যে এখানে কয়টা আছে? অজ্ঞানের কথা বাদ দাও, অজ্ঞান তো এখানে নাই। তাহলে 6টার মধ্যে কয়টা আছে? নেফ্রোপ্যাথি আছে, নিউরোপ্যাথি আছে, ভাস্কুলার আছে, ইনফেকশন আছে, তাই না? তাইলে 4টা কমপ্লিকেশনই এখানে আছে ডায়াবেটিসের, 4টা কমপ্লিকেশনই আছে, ঠিক আছে? আচ্ছা, এখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে নিউরোপ্যাথিতে কি ক্লিনিক্যাল ফিচার, এটা আমরা আগের দিন আলোচনা করছি। আমরা এটার অ্যাসাইনমেন্টে পরে বলি। এটা দেখবা, এটার ইউরিনের মধ্যেও দেখো অ্যালবুমিন, সোডিয়াম, এই আগেরটার মতোই অ্যালবুমিন আছে, সুগার আছে, আরবিসি আছে, অনেক কিছু আছে। তারপরে সোডিয়াম দেখো 112, পটাশিয়াম 5, এগুলার ম্যানেজমেন্ট, সোডিয়াম কিভাবে ম্যানেজ করবো ফর্মুলা, এটা তোমার শিখে ফেলতে হবে। হাইপোনেট্রিয়ামের কারণ ওই দিয়ে আমি বলছি। তারপরে এখানে আমি সিকেডি পড়াইতে যায় 5টা স্টেজের কথা বলছিলাম, জিএফআর মনে আছে? ওটা দেখে নিবা, এই পেজের মধ্যে আছে 5টা স্টেজ। এটা আছে না, দেখছো এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তারপরে ক্রিয়েটিনিন বেশি, এটা এখানে। তারপরে দেখো এখানে এনিমিয়া, তারপরে মনে করো এখানে সুগার কত, সুগার কেউ মনে আছে কারো কত, কেউ বলতে পারো? নাফিউর রহমান, নাফিউর রহমান 44। তারপরে অ্যালবুমিন 22, এখানেও সেম থিং। তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে, নিউরোপ্যাথি আছে, আলসার আছে, ইনফেকশন আছে। তাহলে এখানেও আমরা নেফ্রোটিক সিনড্রোম বলবো কি বলবো না, সেই একই কথা স্যার, ইউটিপি করে বলতে হবে। যদি নেফ্রোটিক হয় হলো নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি উইথ সিকেডি। ওই যে আমরা নেফ্রোপ্যাথির চার্টটা দেখাইলাম ডায়াবেটিসে, ওই রকমই আর কি। তাহলে তোমার এই যে দেখো এখানে অনেকগুলা জিনিস আছে। এখন এটার মধ্যে তোমার ডায়াবেটিসের হিস্ট্রি নেওয়ার জন্য যে সুন্দর একটা অনেকগুলা জিনিস এখানে আছে। আমরা 6টা জিনিস বলি, 6টার মধ্যে 4টাই। ডার্মোপ্যাথিটা খুব একটা ইম্পর্টেন্ট না, রেটিনোপ্যাথি তো আই দেখি। তাহলে 4টাই এখানে আছে, আর অজ্ঞান তো আলাদা। এইটা আর এখানে এটার অ্যাসাইনমেন্টটা কি? এটার অ্যাসাইনমেন্টটা হলো তোমার এটার সুন্দর একটা প্রেজেন্ট হিস্ট্রি তোমরা লিখবা, কারণ এটাতে প্রেজেন্ট হিস্ট্রি লিখবা আর নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা লিখবা। নিউরোলজির হেডলাইন দেখে দেখে লিখবা, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশন, নিউরোলজি, কি কি বললাম? প্রেজেন্ট হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, পার্টিকুলারলি লেগ, আর হলো নিউরোলজির এক্সামিনেশনটা। এটা শোনা গেছে নৌশিন? জি স্যার, শোনা গেছে। হ্যাঁ, এটা হলো অ্যাসাইনমেন্ট থাকবে। এই হিস্ট্রির মধ্যে কি আসবে? ডায়াবেটিসের এই যে 6টা 7টা পয়েন্ট, সেগুলো আসবে। তারপরে ওই যে কিডনি ডিজিজ আছে, কিডনি ডিজিজ থাকলে ওই যে অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এগুলো আসবে। আর ইনফেকশন থাকলে জ্বরের কথাটা আসবে। আর হাইপারটেনশন এখানে ছিল না। আর পায়ের ঘাড় কথা তো আসবে, পায়ের, ঠিক আছে? এটা প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। আর লিখবা হলো এটার ইনভেস্টিগেশন গুলা লিখবা। ইনভেস্টিগেশন গুলা যেগুলা করা আছে, এগুলাও আরো কিছু বাকিও আছে। যেমন ওর আল্ট্রাসাউন্ড করা হয় নাই, ইউটিপি করা হয় নাই, আমি বলেই দিচ্ছি। একটা ডায়াবেটিসের এরকম একটা রোগী থাকলে কি কি ইনভেস্টিগেশন লিখতে হবে, তাহলে ইনভেস্টিগেশন লিখবা। আর ডায়াবেটিসের অ্যাডভাইসের কথা আমি আগে বলছিলাম, যে ডায়াবেটিক রোগীকে কি কি অ্যাডভাইস দিতে হয়। যেমন মনে করো ডায়েট, কি কি দিবা, কি কি দিবা না, কতবার খাবে, কি খাবে, তারপরে ফ্রিকোয়েন্টলি সুগারে করবে, পা এক্সামিন করবে, এই অ্যাডভাইস গুলা, হাঁটবে, এগুলা অ্যাডভাইস। আর এটার চিকিৎসার বেলায় এটার চিকিৎসাটাও লিখবা। তাহলে প্রেজেন্ট হিস্ট্রি লিখবা, নিউরোলজিক্যাল আর জেনারেল এক্সামিনেশন লিখবা, ইনভেস্টিগেশন লিখবা, ট্রিটমেন্ট লিখবা। ট্রিটমেন্টের মধ্যে ওই অ্যাডভাইস গুলোর সাথে যেমন ইনসুলিন দিতে হবে, তার সাথে পায়ের আলসার, ওখানে একটা ছবি ছিল তোমার, ওই যে ডান পাশে একটা, ওই যে 759 পৃষ্ঠায় ছবি আছে না পায়ের? জি স্যার। এই ছবিটা, এটার ম্যানেজমেন্টটা কি? এটার ফ্রিকোয়েন্ট ড্রেসিং লাগবে, লোকাল অ্যান্টিবায়োটিক লাগবে, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক লাগবে, তারপরে মাঝে মাঝে ড্রেসিং লাগে, মাঝে মাঝে চামড়া উঠে গেলে গ্রাফটিং লাগে। চিকিৎসা এখানে আছে। কেয়ার অফ দ্য ফুড, এখানে তোমার উল্টা দিকে 762 পৃষ্ঠা, 762 পৃষ্ঠা বাইর করো দেখি, পাইছো? জি স্যার। ওইখানে দেখবা কেয়ার অফ দ্য ফিট ইন দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিস, এটা পড়ে ফেলবা। এবং এটা হলো যে প্রিভেনশনের জন্য, আমরা তো চিকিৎসা বলছি, প্রিভেনশনের জন্য এই অ্যাডভাইস গুলো পরবর্তীতে থাকবে। এই যে জুতা চেক করবে, নেইল ইত্যাদি, তারপরে ওই যে প্রতিদিন পাটা দেখতে হবে, ঠিক আছে? আছে না? এটাতে তোমাদের মতো করে সবগুলো পয়েন্ট না হলেও মোটামুটি কিছু কিছু পয়েন্ট এটা লিখে ফেলবা। তাহলে এটার অ্যাসাইনমেন্টটা কি কি থাকলো? অ্যাসাইনমেন্ট থাকলো হলো যে একটা প্রেজেন্ট হিস্ট্রি সুন্দর করে লিখবা, ওই 6টা 7টা পয়েন্ট নিয়ে। তারপরে নিউরোলজি জেনারেল এক্সামিনেশন, আর একটা হলো তোমার এটা ডায়াবেটিসের ইনভেস্টিগেশন, কি কি লিখবা, যেটা লেখা আছে এটাও লিখবা, যেটা লেখা নাই এটাও লিখবা। ট্রিটমেন্টের মধ্যে
ইনসুলিন, লোকাল ওইটার ট্রিটমেন্ট প্লাস প্রিভেনশন এবং ফার্দার ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য জেনারেল অ্যাডভাইস প্লাস এই যে পায়ের যে অ্যাডভাইস গুলা, এই জিনিসগুলা আমরা কিন্তু, তোমরা ওখানে বসে বসে ক্লাস করো, আমরা কিন্তু বসে বসে ক্লাস নেওয়ার জন্য অনেক কিছু পরিশ্রম করতে হয়। আমার রেজিস্ট্রার দিকে প্রতিদিন সকালে আসতে হচ্ছে, হিস্ট্রি গুলা লিখতে হচ্ছে, এই ভয়ে ভয়ে রুগীর কাছে যাইতে হচ্ছে, রুগীর কাছে যায় হিস্ট্রি লিখতে হচ্ছে, লিখে এটা আমাদেরকে পাঠাইতে হচ্ছে। আমাকে আবার ওই যে বইয়ের পৃষ্ঠাগুলো আবার একটু দেখতে হচ্ছে, কারণ আমি তো সময় কম। সেগুলা মাথায় আছে তোমাদের? জি স্যার। জি স্যার। মাথায় থাকলে আশা করি আমার অনুরোধ থাকবে অ্যাসাইনমেন্ট গুলা, প্র্যাকটিস গুলা, পড়াশোনার গুলা যেন ঠিকঠাক মতো হয়। আমাদের এখান থেকে তোমাদের প্রিপারেশনের কোনোই কমতি নাই, শুধু রুগীগুলা দেখো নাই, ওটা 7 দিনে দেখায় নিব। প্র্যাকটিস তোমরা করে যাবা, প্র্যাকটিসে ভুলভ্রান্তি টুকটাক 10% 20% হতে পারে, সেটা আমাদের সামনে একটু করে নিলেই হবে। কাজে আমাদের দেখতে শুধু একটাই, তোমাদেরকে দেখতে পাচ্ছি না আর কি, জড় পদার্থ হিসাবে দেখতে হচ্ছে, সেটা আমরা গেট সাজায় দেখে নিব আর অ্যাসাইনমেন্ট আমরা নিয়ে নিব। তখন এটা মাথায় থাকে যেন। আমার অনুরোধ থাকবে এই জিনিসগুলো তোমরা করে ফেলবা। এখন সুন্দর সুন্দর কেস, এত কেস কিন্তু আমরা ব্লকে থাকলেও আমরা পাই না সব সময়। অনেকগুলা কেস হয়েছে, কয়টা কেস হইলো? 12টা, তাই না? জি স্যার। 12টা, এবং আগামী সপ্তাহে আরো 4-5টা আসবে, তাইলে অনেকগুলা কেস হইলো। কেসগুলা দেখানো, তখন এটা কোনো তোমাদের আগ্রহ বাড়বে যে আমরা কেসগুলা পড়ছি, এখন দেখি। তাহলে এটা অ্যাসাইনমেন্ট গুলা লেখছো সব? জি স্যার। জি আর স্যার। পড়াশোনার মধ্যে হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়ার চিকিৎসাটা এটা ভালো করে পড়ে ফেলবা। আমি আমার তো 1:30টা পর্যন্ত, আমি একটু বিরতি দিব নাকি একটু আর কিছু কথা বলে সেরে দিব? তোমাদের তো কোনো কষ্ট নাই, কষ্ট তো আমার। তোমার যদি কষ্ট না থাকে আমি চালায় যেতে পারবো। তোমাদের কোনো বিরতির দরকার আছে কিনা? একটু স্যার প্লিজ। একটু, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা 5-7 মিনিট একটু বিরতি দিয়া, ঠিক আছে? আমরা ঠিক 1টায় শুরু করব, এটা অনেই থাকবে, আর আধা ঘন্টা আমি একটু রিভিউ করব, ঠিক আছে? এই 5 মিনিট, 5-6 মিনিট, ঠিক আছে? আচ্ছা জি স্যার। ভালো বললো কেসি, তাই না? হ্যাঁ 525। আজকে যে আরেকটা কেস আসছে, ওটা তো ইয়ে দেখাইছে বাসিককে দিয়ে, ওটা সুন্দর একটা কেস ছিল, রোগীটা বেঁচে গেছে 29 নম্বর ঠিক হয়েছে। হ্যাঁ এটা 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 দেখাইছিলাম এবেচের বুশরা। জি স্যার। দেখছো না? জি স্যার। আচ্ছা কিছু তো দেখছো। আচ্ছা গত ক্লাসের খুব তাড়াতাড়ি করছি, তোমাদের কোনো কথা আছে কিনা? নাইলে আমি দু একটা কথা আমার কাছে মনে হয়েছে আরেকটু বলা ভালো ছিল। তো তোমাদের কোনো বক্তব্য আছে গত ক্লাসে? আমি একটা জিনিস সেটা বলি, যে সেটা হলো যে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমি শুরুতে আজকে বলছি। অ্যাবডোমিনাল পেইনটা আমার যে লেকচার ছিল, সেই লেকচারটা দেখে খুব ভালো করে পড়ে ফেলবো। বিশেষ করে ওই যে বলছিলাম আমি শুরু আমি বলছি ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, ক্রনিক ডিউডেনাল আলসার, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক পলিসিস্টাইটিস, হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন অ্যাবডোমেন আর কি ইনভেস্টিগেশন, অ্যাকিউট অ্যাবডোমেনের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, এমআই, পেপটিক আলসার এক্সারবেশন যদি ধরি, তাহলে এই জিনিসগুলা হিস্ট্রি কি, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি, এবং কোনটার জন্য কোন স্পেসিফিক ইনভেস্টিগেশন, এই জিনিসটা একটা অ্যাসাইনমেন্ট থাকলো, এটা লিখে ফেলবা। এখানে কোনো মার্সি নাই, অ্যাবডোমিনাল পেইন খুব ভালো করেই করতে হবে। আমি লেকচার নিতে যাই আমি সুন্দর করে দেখাইছিলাম যে স্টোমাকের কারণ, ডিউডেনামের কারণ, ইন্টেস্টাইন, তারপর লিভারের কিছু অ্যাবসেস, তারপরে হেপাটাইটিস, এগুলোতেও কিছু ব্যথা হয়, গাটে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পেরিটোনাইটিস, সেভাবে অর্গান ধরে ধরে, আর এই অ্যাকিউট ক্রনিক পেইন গুলা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলা লিখে ফেলবো। আচ্ছা এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তোমার আপার অ্যাবডোমিনাল পেইন যখনই থাকে তখনই তোমার ওই যে পেপটিক আলসারটা সবসময় চলে আসে, যদিও এত কমন না। পেপটিক আলসারে আমি ওই যে বইয়ের মধ্যে আমি দিছিলাম পৃষ্ঠাগুলা 799, সেটা তোমরা যদি লিখে থাকো তাহলে না বললেও হবে।
প্যাথোজেনেসিস অফ তোমার ইয়ের ওই যে পেপটিক আলসার ডিজিজ, এইচ পাইলোরি কিভাবে কাজ করে, এইচ পাইলোরির কি কি টেস্ট আছে সেইগুলা। আর আরেকটা জিনিস বেশি করে জিজ্ঞাসা করা হয়, সেটা একটু বলি, সেটা হলো তোমার প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস 837 পৃষ্ঠা, 837 পৃষ্ঠা। এগুলা আলোচনা হয়েছে, ওয়ার্ডেও আলোচনা হয়েছে, তারপরেও আজকে তো একটু সময় আছে, আমি 10 মিনিট একটু আলাপ করে দিই। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কারণ যেগুলা, এগুলা 2-4টা কারণ মুখস্থ করবা। উপরের 837 পাইছো পৃষ্ঠা না? জি স্যার। জি স্যার। এটা যে প্রগনোসিসের পয়েন্ট গুলা, এটা সোজা তোমরা দেখে নিলেই হবে কয়েকটা, যেমন এইচ, অক্সিজেন, ডব্লিউবিসি, অ্যালবুমিন, এগুলো দেখে ফেলবা। আর ক্লিনিক্যাল ফিচার, যেমন আমি এই লাইনটা তোমাদেরকে পড়াইও, প্রেজেন্ট সিভিয়ার কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন উইথ ইনক্রিজিং সিভিয়ারিটি। তো প্যানক্রিয়াটাইটিসের প্রেজেন্টেশনটা কি, প্রথমেই বলতে হবে কোন বয়স্ক মানুষ, খাবার পরে ব্যথাটা শুরু হবে, সাডেন শুরু হবে, এবং পেইন ইজ ইনক্রিজিং সিভিয়ারিটি, আপার অ্যাবডোমেনে শুরু হবে, হোল অ্যাবডোমেনে ছড়ায় যাবে। প্যানক্রিয়াটাইটিসের এমআইআর পেইনের যেরকম ডেসক্রিপশন তোমরা শিখো, প্যানক্রিয়াটাইটিসের পেইনটাও ডেসক্রিপশন শিখবে তোমরা। দরকার হলে নোট করে খাতা লিখে রাখো যে এটা শিখতে হবে, এই পেইনের ডেসক্রিপশন। পরবর্তীতে অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন টেন্ডার, ডিস্টেন্ডেড থাকতে পারে। কমপ্লিকেশন তোমার মাথায় রাখবা এইভাবে, যেমন লোকাল কমপ্লিকেশনে টেন্ডারনেস, পেরিটোনাইটিস, অ্যাসাইটিস, অ্যাবসেস, সিস্ট, এগুলা গেল। সিস্টেমিকের মধ্যে তুমি যদি পালস, ব্লাড প্রেশার দেখো, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, শকে যেতে পারে। এখানে চেস্টে এআরডিএস হতে পারে, কিডনিতে রেনাল ফেলিউর হতে পারে। তারপরে উল্টা পৃষ্ঠায় কতগুলো বায়োকেমিক্যাল ফিচার, সেগুলো কমপ্লিকেশন বলো, বায়োকেমিক্যাল ফিচার বলো, যেমন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, তারপরে তোমার অ্যালবুমিন কমে যায়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আর কি। আর চিকিৎসার বেলায় প্যানক্রিয়াটাইটিস তো যদি ভাইরাস দেওয়া হয় না, অ্যালকোহল দেওয়া না, ইডিওপ্যাথিক, তো আমরা বুঝতে পারি না। কাজে চিকিৎসাটা হলো রেস্ট টু দ্য প্যানক্রিয়াস, নাথিং বাই মাউথ, আইভি ফ্লুইড, নিউট্রিশন, এগুলো সব পেইন কিলার আর অ্যান্টিবায়োটিক। আর কমপ্লিকেশন যেগুলো, এগুলো চিকিৎসা এই প্যানক্রিয়াটাইটিস। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আর ডিউডেনাল আলসার, এটার পার্থক্য তো লিখবাই, এটাও করে নিবা, ওটা আমি দেখাইছি পেজটা। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ডিউডেনাল আলসার, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টের ফ্রিকোয়েন্টলি এগুলো জিজ্ঞেস করা হয়। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ডিউডেনাল আলসারটা ভালো করে পড়বা, তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সমস্যা না। ওটা যেমন পিরিয়ডিসিটি থাকবে, খাওয়ার রিলেশন থাকবে, এটা তো থাকবে। কনস্ট্যান্ট পেইন, ডিপ সিটেড পেইন অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, স্টেয়াটোরিয়া, কেকেকটিক থাকে। এবং এখানে পেইন কিলার দেওয়া হয়, এখানে ব্যথার জন্য পেইন কিলার, ম্যালঅ্যাবজর্পশনের জন্য এনজাইম, আর ডায়াবেটিসের জন্য ইনসুলিন। এই হলো চিকিৎসা আর কি। আর ক্রনিক কোলিসিস্টাইটিস তো এটা সার্জিক্যাল কেস, আল্ট্রাসাউন্ড করে সার্জনের সাথে কথা বলতে হবে। এই পেপটিক আলসারের যখন আপার অ্যাবডোমিনাল পেইনের ইতিহাস নিবা, কারণ এটা খুবই কমন কেস, বলো ভাইবা বলো, না পারলে খুব সমস্যা। যে পেইনের ইতিহাসটা তো নিবাই, গ্যাস্ট্রিক আলসার না ডিউরাল আলসার, সেটা সার্জারি তো ভালো করে পড়া হয়। ডিউরাল আলসারের যে ক্যারেক্টার গুলো, এগুলো গ্যাস্ট্রিক আলসারে থাকে না। গ্যাস্ট্রিক আলসারে কতগুলো কারণ, এইচ পাইলোরি সহ, ড্রাগ, অ্যালকোহল, এগুলো মাথায় রাখবে। আর এটা হলো যে পেপটিক আলসারের টিপিক্যাল পিকচার প্লাস কমপ্লিকেশন গুলো আছে বা নাই, তার ব্লিডিং আছে কিনা, পারফোরেশন আছে কিনা, পাইলোরিক অবস্ট্রাকশন আছে কিনা, এই 3টা জিনিস মাথার মধ্যে রাখতে হবে আর কি। এই হলো আপার অ্যাবডোমিনাল পেইন। আর ওই অন্য বিস্তারিত তো আমি যাচ্ছি না, আমিনুল ভাই পড়াচ্ছে। তবে আমি শেষে একটা ক্লাস নিয়েছিলাম, সর্বশেষ যেটা, সেটা হলো ম্যালঅ্যাবজর্পশনের নামে ক্রনিক ডায়রিয়া, ডিসেন্ট্রি, আইবিডি, আইবিএস, মনে আছে ওইটা? জি স্যার। একেবারে সব গোছানো আছে, ওটা হুবহু করে ফেলবা। আমি লেকচার তো বেশি কথা বলি না, যেগুলো বলছি হুবহু করে ফেলবা। কোন কনফিউশন থাকলে পরে কোনো ক্লাসেও বলতে পারো, পরেও বলতে পারো। প্যানক্রিয়াটাইটিস না এমআই কিভাবে বুঝবা? এমএসপিন বলতে যাই ওই একই জিনিস বলছিলাম, স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা, এমআই। আনস্টেবল এনজাইনা, এমআই কে একসাথে আমরা বলি করোনারি সিনড্রোম। আর তোমার স্টেবল এনজাইনা কেন বলা হয়, সেটা তোমার এটা আমরা পেজের মধ্যে আমরা দেখাইছিলাম। সেটা তোমার ওই যে স্টেবল এনজাইনাতে একটা ফিক্সড অ্যাথেরোমেটাস প্লাগ থাকে, ফিক্সড অ্যাথেরোমেটাস প্লাগ থাকে। কিন্তু তোমার এটা দেখতে হলো যে তোমার এই যে 485 পৃষ্ঠা, 485
এটা আমি রিপিট করতেছি কারণ এই জিনিসগুলো একটু জটিল। আমি আবার একটু কথা বলে দিই। 485 পৃষ্ঠা পাইছো? 485। জি স্যার। যেমন স্টেবল এনজাইনাতে একটা ফিক্সড অ্যাথেরোমেটাস প্লেট, ফিক্সড, কাজেই একটা স্টেবল কন্ডিশনে সব সময় থাকে। একটা ফিক্সড ডিউরেশনে গেলে ব্যথা হবে, রিলিভ হবে, রেডিয়েশন, কম্প্রেসিং পেইন, রেক্টোস্টার্নাল পেইন, সাইড টাইপ রেডিয়েশন, কম্প্রেসিং, স্টেবল এনজাইনা। এখন এটা ডায়াগনোসিস এই সিম্পটম দিকেই করতে হয়। ইসিজি নরমাল, এনজাইম নরমাল, ইটিটি করলে পাওয়া যেতে পারে, এনজিওগ্রাম করলে পাওয়া যেতে পারে। আমরা কিছু রিস্ক ফ্যাক্টর দেখি, যেমন এই রোগীটা মনে করো একটা 15 বছরের বাচ্চা, 25 বছরে আসলে যত না সন্দেহ করবো, 50 বছরে আসলে বেশি সন্দেহ করবো। স্মোকিং, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি থাকলে সন্দেহ। এক্সামিনেশনে কি পাবো? এই রোগীর এক্সামিনেশনে কিছু পাওয়া যায় না, কিন্তু এক্সামিনেশনে কিছু তো পাইতেই পারি। সেটা হলো যে তোমার এই যে স্টেবল, এখানে দেখো 488 পৃষ্ঠা, 488 পাইছো? জি স্যার। 488 দেখো, ফিজিক্যাল ক্লিনিক্যাল ফিচারে নিচের প্যারাটা ফিজিক্যাল এক্সামিনেশন আনরিমার্কেবল, পাইছো? জি স্যার। আচ্ছা, আনরিমার্কেবল। তারপরেও কি পাইতে পারি? একটা রোগীর 25 বছর বয়স নরমোটেনসিভ, এটার থেকে 145 বছর বয়স হাইপারটেনসিভ, তাকে বেশি সন্দেহ করবো। কাজে একটা রোগীর যদি হাইপারটেনশন পাই, এখানে কিছু কিছু কথা জেন্টেলেজমা পাই, তাহলে আমরা মনে করি এটা একটা ভালনারেবল গ্রুপ। কাজে এই পেইনটাকে একটু অ্যাটিপিক্যাল হইলেও স্টেবল এনজাইনা হিসেবে ধরতে হবে। আচ্ছা, তার সাথে আমি কালকে এওর্টিক স্টেনোসিসে বলছিলাম ট্রায়াড অফ সিম্পটম, এটা জিজ্ঞেস করা হয় এওর্টিক স্টেনোসিসের সিম্পটম, চেস্ট পেইন, সিনকোপ, ডিসনিয়া। কাজেই এওর্টিক স্টেনোসিস আছে একটা রোগীর, অথবা হাইপারট্রফিক একটা কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হুকম বলি। কাজেই সেই ওই কার্ডিওমায়োপ্যাথি অথবা এওর্টিক স্টেনোসিস আছে, অথবা হাইপারটেনশন আছে। এই জিনিসগুলো ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা অ্যাসোসিয়েটেড ফিচার হিসাবে বা রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা এটা পাইতে পারি, আর কি নাও পাইতে পারি, পাইলে তো ভালো হয়। তাহলে আমরা এনজাইনা পেক্টোরিসের ডায়াগনোসিস এরকম একটা সিম্পটম, এরকম একটা ফাইন্ডিংস, আর অন্য ইনভেস্টিগেশন খুব আনরিমার্কেবল। তাহলে চিকিৎসাটা কি দিব? চিকিৎসাটা ওই যে একটা প্রিভেনশনের জন্য ওই যে 487 পৃষ্ঠা, এটা কিন্তু খুবই জিজ্ঞেস করা হয়। তোমরা গুরুত্ব সহকারে অন্যান্য ডিজিজ পড়ো, এটা পড়ো না, এটা মুখস্থ করে ফেলতে হবে। স্মোকিং, ওয়েট, খাবার, এক্সারসাইজ, লিপিড লোয়ারিং। তো এই জিনিসগুলা রোগীকে সবসময় বলতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো রোগীর অ্যান্টি এনজাইনাল ড্রাগ। অ্যান্টি এনজাইনাল ড্রাগের মধ্যে 4টা গ্রুপ আছে, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একটা নাইট্রোগ্লিসারিন, একটা হলো আরেকটা হলো নাইট্রেট বিটা ব্লকার, আর একটা হলো পটাশিয়াম চ্যানেল ব্লকার। তাহলে এর যে কোনো একটা দুইটা আমরা নাইট্রেট দিই, বিটা ব্লকার, কালকে দেখছো মেটোপ্রোলল, এমআই আমরা বলছি। তো একটা অ্যান্টি এনজাইনাল ওষুধ, অ্যান্টি প্লেটেলেট ওষুধ, রিস্ক ফ্যাক্টর, প্রিভেন্টিভ মেজার গুলা, এটা হলো এনজাইনা পেক্টোরিসের চিকিৎসা। এখন এগুলো খুব ভালো করে পড়তে হবে, পড়ে আবার মনে রাখতে হবে, এবং এটা মাথার মধ্যে খুব ভালো করে ঢুকাইতে হবে। এগুলো ঘুরায় ফিরায় পেজগুস লেগে যায়। পরীক্ষার মধ্যে জিজ্ঞেস হয় তাহলে কি করবে, তার এনজিওগ্রাম করবে কি করবে না। সে যদি ভালনারেবল গ্রুপ হয়, আগে মনে করা হয়তো যে ইন্ডিকেশন এটা সেটা, কেউ যদি এরকম সিমটম থাকে এনজিওগ্রাম তো করতেই পারে, সেখানে রিং টিং সাথে নিয়েই যেতে হয়, যে লাগলে করে দিবে। আদারওয়াইজ অ্যান্টি এনজাইনাল, অ্যান্টি প্লেটেলেট, রিস্ক ফ্যাক্টর, আদার কমপ্লিকেশন যে জিনিস। আমরা আনস্টেবল এনজাইনা কখন বলবো? আনস্টেবল এনজাইনা আমরা এই যে এটা হলো 493 পৃষ্ঠা। আমি বেশিক্ষণ নিব না, কার্ডিওভাস্কুলার নিয়ে একটু করে দেবো, এটা ঝামেলা। 493 পাইছো? আচ্ছা, এখানে দেখো যে onset rapidly worsening angina, angina on minimal exertion। এখন একটা রোগীর অ্যানজাইনা পেক্টোরিস ছিল, আগে হয়তো যে একটু হাঁটলে হইতো, এখন হাঁটলে আগে মনে করো আধা মাইল হাঁটলে হইতো, 4 তলায় উঠলে হইতো, 1 তলায় উঠলে ব্যথা হয়। আগে তোমার মনে করো 7 দিনে 15 দিনে একবার হইতো, এখন দেখা যাচ্ছে দিনের মধ্যে 2-3 বার উঠে যাচ্ছে। মোর ফ্রিকোয়েন্ট, মোর সিভিয়ার এবং আনপ্রেডিক্টেবল। ওই প্যাথোলজির মধ্যে তোমরা দেখছো, প্যাথোলজির মধ্যে ওখানে প্লাক রাপচার হয়ে যায়, স্পাজম হয়। ওই যে 485 পৃষ্ঠা, ওখানে দেখলে আনস্টেবল এনজাইনা, প্লাক রাপচার হয়, ইরোশন হয়, এমআইও হয়, এখানে হয়। কাজে সেই যখন হয়, আনপ্রেডিক্টেবল একটা ফিচার, স্টেবল থাকে না, এই জন্য আনস্টেবল বলে। হঠাৎ করে সিমটম বেড়ে যায়, হঠাৎ করে এমআইআর মতো ব্যথা হয়, ঠিক আছে? এমআইআর মতো ব্যথা হবে, এনজাইনার চাইতে মোর সিভিয়ার, কিন্তু এমআইআর মতো ইসিজিতে এসটি এলিভেশন থাকে না। অনেক সময় ওই এনজাইম গুলো এলিভেটেড থাকে না, আর্লি স্টেজে শুধু ট্রোপোনিন থাকে। ট্রোপোনিন খুবই সেনসিটিভ, সেলে সামান্য ইনজুরি হলে ওইটা বেড়ে যায়। কিন্তু মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো মেসিভ
সরি, এটা হলো ম্যাক্রোস্কোপিক ডেথ হয়ে গেছে। এখানে এনজাইম বাড়বেই 1-2 দিন পরে, সিপিকে বলে এলডিএস বলে এগুলো বাড়বে। ইসিজিতে আমরা ইসিজি চেঞ্জের একটা ছবি দেখালাম, সেরকম এসটি এলিভেশন একটা পিকচার থাকবে। কাজে আনস্টেবল এনজাইনা এমআই, আনস্টেবল এনজাইনা মাঝামাঝি, কিন্তু আনস্টেবল এনজাইনা মোর হার্মফুল। একটা রোগী যে 93 রুল দেখা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে যে ভদ্র, কিন্তু মাঝে মাঝে খুব সিরিয়াস খারাপ কাজ করে ফেলে। কথা বুঝছো? এগুলো হলো সমস্যা। আর যে খুব স্টেবল, যে সে খারাপ খারাপ ভালো ভালো, কিন্তু আনপ্রেডিক্টেবল হলে এটা হলো বড় সমস্যা। আনস্টেবল এনজাইনার জন্য এটা হলো ঝামেলা। কাজেই তোমার আনস্টেবল এনজাইনার সিমটমটা কি হবে? ইসিজি চেঞ্জ এমআই এর মতো এসটি এলিভেশন থাকে না, নন এসটি এলিভেটেড এমআই বলি। তারপরে এনজাইম গুলো ট্রোপোনিনটা বেশি থাকে সাধারণত, আর এমআই ওইগুলা থাকবে। কিন্তু ম্যানেজমেন্টের বেলায় যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি, তাহলে আনস্টেবল এনজাইনা আর এমআই এর পার্থক্যটা হলো তোমার, আমরা ওই যে একটা পৃষ্ঠা দেখাইছিলাম, এই যে কত পৃষ্ঠায়, এটা হলো এখানে একটা অ্যালগরিদম আছে এমআই ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই যে একটা 497 পৃষ্ঠা ইসিজি চেঞ্জ গুলা, এটা দেখে নেবে, এটা আমি বলছিলাম। এই যে এটা হলো 499 পৃষ্ঠা, 499 পাইছো? জি স্যার। 499। যখন ইসিজিতে এসটি এলিভেশন থাকে তখন তো সবাই বুঝতে পারে। এসটি এলিভেশন নাই, একটু টি ইনভার্সন, রোগীর সিভিয়ার চেস্ট পেইন, রোগী ঘামতেছে, ইসিজিতে এসটি এলিভেশন, ইট ক্যান বি আনস্টেবল এনজাইনা। সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হাসপাতালে অবশ্যই ভর্তি করতে হবে, এমআই এর মতোই চিকিৎসা করতে হবে, অ্যাসপিরিন টেসপিরিন বিটা ব্লকার এগুলো সবই দিতে হবে। এখানে ব্যথার জন্য পেথিরিন এমআই এখানে সবই দিতে হবে, সিসি হতে পারলে সেখানেও রাখতে হবে। কিন্তু এমআই এ যেমন স্টেপটোকাইনেস দেওয়া হয়, এখানে স্টেপটোকাইনেসটা দেওয়া হয় না, এখানে লো মলিকুলার হেপারিন দেওয়া হয়। আর স্টেপটোকাইনেস এমআই এর বেলায় 12 ঘন্টার পরে এটাও দেওয়া হয় না, লো মলিকুলার হেপারিন দেওয়া হয়। এই তার পরবর্তীতে নিচের অ্যালগরিদম এত মুখস্থ করতে পারবে না, মোটামুটি একটু ধরে রাখো। রোগীর কন্ডিশন যখন স্টেবল হয় তখন এনজিওগ্রাম করে তখন বাইপাস করবে, নাকি যদি অনেকগুলা ব্রাঞ্চ ইনভলভ হয় বড় বড় তখন বাইপাস করে, যদি একটা দুইটা হয় তাহলে সাধারণত রিং বসায় দেয়। এটা হলো বেসিক প্রিন্সিপাল আর কি। এত ডিটেল না জানলেও এটুকু জানা থাকতে হবে। স্টেবল হলে তারপরে আমরা করি, কিন্তু আনস্টেবল এনজাইম হলে ফ্রিকোয়েন্টলি ইসিজি ফ্রিকোয়েন্টলি এনজাইম করে যেতে হবে টু এক্সক্লুড মায়োকার্ডিয়াল ইনফারকশন। কিন্তু ইনিশিয়াল ম্যানেজমেন্ট সেম, পরে স্টেপটোকাইনেস একটা, লো মলিকুলার হেপারিন একটা। আর এই স্টেবল এনজাইনা আনস্টেবল এনজাইনা এমআই এগুলার চেস্ট পেনের ক্যারেক্টার, এগুলার প্যাথোলজির চেইন, যেমন 485 পৃষ্ঠা বললাম, ইসিজি চেইন, এগুলো সবকিছুই তোমার মাথার মধ্যে রাখতে হবে। ম্যানেজমেন্ট এটা সুন্দর করে গোছানো রাখতে হবে, ঠিক আছে? আর এমআই এর ব্যাপারে অ্যাকিউট কমপ্লিকেশনের বেলায় একটা হলো তোমার কার্ডিওজেনিক শক, অ্যারিথমিয়া, হার্ট ফেলিউর, এই জিনিসগুলো থাকতে হবে। তাহলে এমআই এর ম্যানেজমেন্টে তোমার ইনিশিয়াল এই ওষুধ স্টেপটোকাইনেস ইফ নট কন্ট্রাইন্ডিকেটেড, তারপরে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন এই। আর লেট ম্যানেজমেন্ট এই বাম দিকের একটা পৃষ্ঠা 498 পৃষ্ঠা সুন্দর করে গোছানো আছে, তাই না? এই জিনিসগুলো দেখে নেবা। পাইছো না? অ্যান্টিপ্লেটেলেট, বিটা ব্লকার, এসি ইনহিবিটর আছে না? পাইছো? জি স্যার। এটা দীর্ঘদিন রোগী কি খাবে, এগুলা খাবে আর কি। কাজেই এমআই এর চেস্ট পেইনের ডেসক্রিপশন, এমআই এর প্যাথোলজি, আনস্টেবল এনজাইনার প্যাথোলজি, পেইন ক্যারেক্টার কেমন হবে ইত্যাদি সমস্ত কিছু একেবারে সব করে খাতার মধ্যে লিখে, এগুলাতে কোনো ভুল ভ্রান্তি করা যাবে না। তুমি ভালভুলার হার্ট ডিজিজ একটু না পারলে ফেল নাও করতে পারো, কিন্তু এমআই এনজাইনা না পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এজন্য এটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এটা আর একটা জিনিস আমি বলে দিই, সেটা বলে আমি শেষ করে দিই। সেটা হলো আমি এতে ভালভুলার হার্ট ডিজিজ, এটা তোমার যদিও আমরা সবসময় পাই না, কিন্তু এইগুলা নিয়ে ফ্রিকোয়েন্টলি কথাবার্তা হয়। কিছু জিনিস বেসিক রাখতে হবে, এগুলা কঠিন কিছু না, কিন্তু জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেটা হলো তোমার পৃষ্ঠাটা হলো যে 518 পৃষ্ঠা, 518 পৃষ্ঠা, 518। কি বললা? শোনা যায় না? শোনা যাচ্ছে? শোনা যায় না? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রোল নাম্বার 25 শোনা যায়? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, এটা দেখো 519 পৃষ্ঠা, 519 518 এই পৃষ্ঠাটা বের করো। পাইছো? বের করছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। মাইট্রাল স্টেনোসিস, আমরা এটা হলো যে ফিক্সড একটা মানে কাজগুলা,
দুইটা কাজ থাকে তো এটা ফাইব্রোসিস হয়ে যায়, নেরো হয়ে যায়। কিন্তু তোমরা কার্ডাইটিস যেখানে, সেখানে রিউমাটিক কার্ডাইটিস যেখানে যেখানে সেখানে দেখবা যে এটা তোমার এই যে উল্টা দিকে ওই 516 পৃষ্ঠা দেখো, কেরিকোমস মারমার, কেরিকোমস মারমার 516 পৃষ্ঠা কার্ডাইটিস এর ফিচারের মধ্যে এই শকটার নিচে পাইছো কেরিকোমস মারমার, পাইছো? জি স্যার। আচ্ছা, এই দুইটাতেই কিন্তু ডায়াস্টোলিক মারমার। কেরিকোমস মারমার হলো যখন কার্ডাইটিস হয়, অ্যাকিউট কার্ডাইটিস, তখন এটা এডেশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে, তখন টেম্পোরারি একটু নেরো চ্যানেল হয়, যার জন্য টেম্পোরারি মারমার পাওয়া যায়, কিন্তু এইটাকে স্টেরয়েড দিলে ভালো হয়ে যায়। কিন্তু ওই মাইট্রাল স্টেনোসিস হলো ফাইব্রোসিস হয়ে যায়, সেখানে ফার্স্ট সাউন্ড লাউড হয়, কিন্তু এখানে ফার্স্ট সাউন্ড লাউড হবে না, এবং এখানে স্টেরয়েড দেওয়া হয়। ওইটাতে মেইন চিকিৎসা হলো সার্জারি আর কনজারভেটিভ থেরাপি। আর যেটা বলছিলাম আমরা, ওই যে আমরা বি বেস সি বেস থেকে যারা এ বেস এর যদি পাইছো, আমি যতদূর শুনেছি যে ওই শক করা যে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, এওর্টিক স্টেনোসিস, এওর্টিক রিগার্জিটেশন, প্রত্যেকটারই মারমার কি, প্রত্যেকটারই আমরা প্রিকোর্ডিয়াম এক্সামিনেশন যদি দেখি, অ্যাপেক্স বিট এর সাইড, টাইপ, প্যারাস্টানাল হিপ, ফিল, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে এমএস, এমআর, এস, এর কোনটাতে অ্যাপেক্স বিট শিফটেড হবে, কোনটাতে কি টাইপ হবে, টেপিং অ্যাপেক্স বিট এমএস এ, হিপিং অ্যাপেক্স বিট এস এ, আর বাকি রিগার্জিটেশন গুলোতে আমরা থ্রাস্টিং অ্যাপেক্স বিট বলি। হিপিং মানে ফোর্সফুল এবং সাস্টেইন, আর টেপিং মানে ইল সাস্টেইন। তো অ্যাপেক্স বিট কি হবে, প্যারাস্টানাল হিপ কি হবে, থ্রিল তো মারমার অনুযায়ী হবে। এই প্রিকোর্ডিয়ামের এই পালপেটরি ফাইন্ডিং আর অস্কালটেটরি ফাইন্ডিং এটা সাজায় রেখে দিবা। এটা হলো 1 নাম্বার কাজ। তাহলে তোমাকে যদি বলে এমএস এর প্রিকোর্ডিয়ার ফাইন্ডিং কি, তার পালপেশনে এই, অস্কালটেশনে এই, এমআর এ ফাইন্ডিং কি, পালপেশনে এই, অস্কালটেশনে এই, ঠিক আছে এটা। আর অন্য কিছু স্পেশাল জিনিস যেমন এএস এর কি সিম্পটম, এআর এর কি, 3 পালস, 3 প্রেসার, 3 মারমার, এগুলো স্পেশাল কিছু শিখে রাখবা। তো এখানে এমএস এর, এমআর এর দেখবা সাইন গুলা এরা এলোমেলো করে দিছে, তুমি এভাবে বলার দরকার নেই। তোমাকে যদি বলে এমএস এর সাইন বলে স্যার পালপেশন এই, ওই এক্সামিনেশনের যে পয়েন্ট গুলো সেটা ধরে ধরে তুমি বলবা। আর অস্কালটেশনে হার্ট সাউন্ড এই হবে, একটাতে লাউড হবে, একটাতে সফট হবে, একটাতে মারমার লোকালাইজ, একটাতে রেডিয়েশন থাকবে, একটাতে ডায়াস্টোলিক মারমার, একটাতে সিস্টোলিক মারমার, এমএসএমআর। এএসএর বেলায় সেরকম, ঠিক আছে। তাহলে এই এটা ওই এক্সামিনেশন মেথড গুলো যেভাবে লেখো, পালস, ব্লাড প্রেসার, জেবিপি, তারপরে প্রিকোর্ডিয়াম, পালপেশন, অস্কালটেশন, সেভাবে লিখে সেভাবে ফাইন্ডিং গুলো সাজায় ফেলবা। এটা হয়ে গেলে তোমার সাইন গুলো হয়ে গেল। তারপরে যাই জিজ্ঞাসা করো, আমি তো বলে দিচ্ছি কমন কমপ্লিকেশন, যেটারই কমপ্লিকেশন জিজ্ঞেস করবে, স্যার হার্ট ফেলিওর হতে পারে, এরিথমিয়া হতে পারে, থ্রম্বোএম্বোলিজম হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। কমন চিকিৎসাটা কি, যেমন এমআর এর চিকিৎসাটা এখানে আমরা ডান পাশে যেমন 521 পৃষ্ঠায় ফর এক্সাম্পল বলেছি কমপ্লিকেশনের চিকিৎসা। হার্ট ফেলিওর আছে, হার্ট ফেলিওর চিকিৎসা দিবা, এরিথমিয়া, এরিথমিয়ার চিকিৎসা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সেটার চিকিৎসা দিবা, আর ফাইনালি সার্জারি। আর ভালভুলার হার্ট ডিজিজ যদি পরীক্ষায় থাকে তাহলে 3টা প্রিন্সিপাল মাথায় রাখবা, মেডিকেল ম্যানেজমেন্ট, লাইফলং পেনিসিলিন, পরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট অন্যগুলো না পড়লেও এমএস টা যারা পড়তে চাও এমএস টা একটু পড়ে নিবা, ভালভোপ্লাস্টি কখন কখন করে ইন্ডিকেশন এখানে শক দেওয়া আছে। আর অন্যগুলাতে রিপ্লেসমেন্ট করে, সেগুলো এত ডিটেইল না জানলেও হবে আর কি। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস নিয়ে আমি বলছি কি কি সাইন থাকবে, আর কনফার্মেটরি ইনভেস্টিগেশন ইকো, আর একটা হলো ব্লাড কালচার, এগুলা এই যে ছবিটা আছে 529 পৃষ্ঠা, এটা দেখে নিবা। তাহলে তোমার আর হার্ট ফেলিওরের চিকিৎসা অ্যাকিউট এলভিএফ আমি অনেক আগেই বলছি একটা ক্লাসের মধ্যে, কোন জায়গাটায় লেখা আছে, হসপিটালাইজেশন, প্রপার পজিশন, অক্সিজেন ইনহেলেশন, আইভি ফুসমাইড, আইভি নাইট্রেট, ট্রিটমেন্ট অফ কজ। শোনা যাচ্ছে তো? জি স্যার। এটা অ্যাকিউট এলভিএফ এর কজ, এটাও আমি হার্ট ফেলিওর পড়াইতে যাই, লেকচারে পড়াইছি। হার্ট ফেলিওরের চিকিৎসা আর কারণের মধ্যে দুনিয়ার কারণ মুখস্থ না করতে পারলে হাইপারটেনশন, এমআই, তাহলে ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর, ট্রিটমেন্ট অফ কজ এটা। আর ইন জেনারেল সিসিএফ এর কজ এই ভালভুলার হার্ট ডিজিজ সেম প্রযোজ্য, জেনারেল ম্যানেজমেন্ট, রেস্ট, প্রপার পজিশন, অক্সিজেন, ডায়াবেটিক্স, প্রিলুড আফটারলুড কমানো, আয়োনোট্রপিক এজেন্ট ডিগক্সিন কখন দিব, যখন তোমার মনে করো টেকিয়ারিথমিয়া থাকে, আর যখন তোমার শক থাকে তখন আমরা ডোপামিন দিই। আর ট্রিটমেন্ট অফ কজ, এই ট্রিটমেন্ট অফ কজ ভালভুলার হার্ট ডিজিজ হলে লাইফলং পেনিসিলিন প্লাস সার্জারি যখন সুইটেবল অবস্থা হবে। এই হলো হার্ট ফেলিওর আর এলভিএফ এর চিকিৎসা, ঠিক আছে। আর আমরা পেরিকার্ডাইটিস বলছি, কার্ডিওমায়োপ্যাথি বলছি। আমার মনে হয় যে কার্ডিওভাস্কুলার অনেক কিছু হয়ে গেছে, হাইপারটেনশন একদিন কথা বলছি, এমআই বলছি, আমাদের মেইন তো হাইপারটেনশন,
এমআই আর ভালভুলার হার্ট ডিসে কিছু ধরে, এই দুটোই বেশি ধরে আর কি। আর হাইপারটেনশন নিয়ে আরেকটা কথা ওই প্রথম দিন বলছিলাম 140/90, এটা যদি ইয়ং পেশেন্টে পাই, কোনো টার্গেট অর্গান নাই, ওয়েট এন্ড সি, আবার ফ্রিকোয়েন্টলি মাপি, নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, পারসিস্টেন্ট যদি এরকম থাকতে থাকে তাহলে ওষুধ দিব। আর শুরুতেই কখন দিব? যখন এটার সাথে কোনো টার্গেট অর্গান থাকে, যেমন টার্গেট অর্গান রোগী স্ট্রোক আছে, হার্ট ফেলিউর আছে, এমআই আছে, রেনাল ফেলিউর আছে, তাহলে দিতে হবে এই হাইপারটেনশন। আর হাইপারটেনশনের ওষুধ এ বি সি ডি, এ বি হলো ইয়াঙ্গার গ্রুপ, সি ডি হলো এলডারলি পেশেন্ট। আর তাড়াতাড়ি প্রেশার কমানোর জন্য নিফিডিপিন, হাইড্রালাজিন, ফুসরামাইড এগুলো। আমার মনে হয় যে কার্ডিওভাস্কুলার ভালোই হয়েছে। নিউরোলজি আমি বি বেচ সি বেচকে ভালোই পড়াইছি, এ বেচকে আমি এক্সট্রা ক্লাস নিয়েছি। তো আমার মনে হয় যে মোটামুটি কভার করতে পারছি। আগামী সপ্তাহে আমি সোমবারে সকালে আর মঙ্গলবারে দুপুরে একটা হলো রিউমাটোলজির উপর, হোল রিউমাটোলজি আমি কভার করব। নিউরোলজি পড়ানো হয়েছে, তাও নিউরোলজি আমি হোল কভার করব। দু একটা কেস থাকবে, এটা যাবে তোমাদের কাছে, এটা দেখবা। আর আমার লেকচার থেকে তুমি প্যারাপ্লেজিয়ার এটা পড়াইছি, রিউমাটোলজির 2টা লেকচার নিয়েছি, সেটা তোমরা করে ফেলবে। আর এই পর্যন্ত যা পড়াইলাম তুমি পড়ছো কি পড়ছো না আমার পক্ষে এর চেয়ে বেশি বলা সম্ভব না, দেখাও সম্ভব না। আশা করি তোমরা এগুলো করে ফেলবা। আজকে শেষ করতে পারো না, আজকে রাত্রে শেষ করে ফেলো, 2 দিনের মধ্যে শেষ করে ফেলো, 2 দিন পরে পরে একটু প্র্যাকটিস করে ফেলবা। একবারে যদি হারায় যাও তাহলে আবার 3rd ইয়ার থেকে শুরু করতে হবে। কিছু কিছু ইশারা ইঙ্গিতে, ইশারায় নামাজ পড়ে না, ইশারা ইঙ্গিতে হলে যে এটা 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 এটা, তারপরে 1-2 দিন পরে পরে একটু প্র্যাকটিস করে ফেললাম। আজকে কার্ডিওভাস্কুলার, কালকে রেসপিরেটরি, কালকে নিউরোলজি। ঠিক আছে, আমার পক্ষ থেকে এটুকুই। তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন যে বলো। স্যার, ওই যে আমাদের স্যার স্টেবল অ্যানজাইনাতে আর অ্যাকিউট করোনারি সিনড্রোমে স্যার, এই দুইটাতে স্যার আমরা কখন হচ্ছে ইনভেসিভ যেরকম অ্যানজিওগ্রাম এগুলাতে যাব, কখন যদি জিজ্ঞেস করে স্যার আমরা কি? আচ্ছা, স্টেবল এনজাইনাতে যখনই আসবে বলবো যে যখনই আসবে আমি তো চিকিৎসা করে ফেলবো। যেমন মনে করো এন্টি প্লেটেলেট, এন্টি এনজাইনাল, এন্টি আমি দিয়ে দিলাম, এটা তো মুহূর্তের ব্যাপার, আমি দিয়ে দিলাম। তারপরে রুগী যে কোনো সময় যায় এনজিওগ্রাম করে ফেলতে পারে, রুগী তো স্টেবল আছে। রুগী মনে করো 2-4 দিন, 5 দিন মধ্যে, 7 দিন মধ্যে যায় যদি মনে করো আমি করে ফেলবো, করে ফেলতে পারে, এটা সমস্যা নেই। কিন্তু করোনারি সিনড্রোম হলে সাধারণত একটা এমআই রুগী আছে, সিভিয়ার চেস্ট পেইন, শ্বাসকষ্ট হচ্ছে, আনস্টেবল এনজাইনা, এটা এমআই হবে কি হবে না, একটা স্টেবল পজিশনে সাধারণত কয়েক সপ্তাহ পরে সাধারণত এটা করে, তাও ভেরি করে সেন্টার টু সেন্টার। কিন্তু স্টেবল না হইলে তো করবে না, একটু স্টেবল হইলে মনে করো একটু স্টেপটোকাইনেস দিলা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এইটা কন্ট্রোভার্সি আছে, এটা তারা বলে যে শুরুতেই করে ফেলে, কিন্তু সেটা সেন্টার টু সেন্টার ভেরি করে। কোনো কোনো ক্ষেত্রে বলে স্টেপটোকাইনেসই দিবে না, আমরা এনজিওগ্রাম করে করে ফেলবো, সেটাও করে। সেই কন্ট্রোভার্সিতে তোমাদের আমার মনে হয় যাওয়ার দরকার নাই। এটা বলে প্রাইমারি তোমার ইয়ে বলে আর কি, হ্যাঁ প্রাইমারি পিসিআর। তো সেটা হলো যে আমি সব কিছুই দেবো না, আসেন এনজিওগ্রাম করি, আমি এনে বাইপাস করে ফেলি আর কি। এটা সেন্টার টু সেন্টার ভেরি করে। কিন্তু তোমাদের সেই প্রাইমারি করলে করতে পারে, আদারওয়াইজ আনস্টেবল এনজাইনা এমআই গুলা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে স্টেবল হইলে পরেই করে। সাধারণত রুগীরাও এরকম যেতে চায় না, যেতে চায়। এখন এমন হতে পারে যে রুগীর অবস্থা খারাপ, যায় এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, সমস্যা সব দিকে আছে, করে ফেলে। আর সেন্টারটাও ওইরকম হতে হবে, ওয়েল ইকুইপ, তাদের করে অভ্যস্ত হইতে হবে। আর তা না হলে এইখানে যেটা লিখছে, এইখানে কয় সপ্তাহের কথা লিখছে না, 12 ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই। কিন্তু ইন হসপিটাল করোনারি এনজিও কনসিডার, এটা পরে এখানে ভিতরে লেখা আছে। একটা হলো প্রাইমারি, মনে করো যে রিপারফিউশন থেরাপি ইজ প্রাইমারি ফিজিবল, যদি নো হয় থ্রম্বোলাইসিস, আর যদি পসিবল হয় করবে। কিন্তু এটা সেন্টার টু সেন্টার ভেরি করে, যিনি করবে ওনার উপরও নির্ভর করে এই রিস্ক না করবে কেন। যেমন ওই যে সিম্পল তোমরা এটা বুঝতে পারো, কোলিসিস্টাইটিস, গলব্লাডার, এটা সবাই বলে যে শুরুতেই করে ফেলে, আর একটা পরে করে, কিন্তু শুরুতেই করে বইয়ে আছে। কিন্তু আমি এখানে সার্জনদের দেখছি করতে চায় না, করা যায় এরকম কথা আছে, করলে 1 সপ্তাহের মধ্যে করে ফেলেন, আর নাহলে 1 মাস 1.5 মাস পরে করে না। কিন্তু এখানেও ব্যাপারটা এরকম, খুবই রিস্কি গেম। খুব ওয়েল ইকুইপ না হইলে, খুব কনসেপ্ট না দিলে তো করতে পারবে না। যাই হোক, এইটা। আর কোনো প্রশ্ন তোমাদের? তাসমিয়া, কোনো প্রশ্ন আছে? জি না স্যার। বোঝা গেছে সব? তাহলে স্যার আনস্টেবল এনজাইনাটা জি, জিজ্ঞেস স্যার, করলে আমরা প্রথমে মেডিকেল ম্যানেজমেন্টটা বলবো, আর তারপর বলবো যদি স্টেবল হয় তখন আমরা এনজিও। তোমরা সেটাই বলো। আনস্টেবল এনজাইনা বলে প্রথমেই বলবা ইমিডিয়েট হসপিটালাইজেশন,
তারপরে মনে করো ওই যে নাইট্রেট অ্যাসপিরিন বিটা ব্লকার এগুলো সবই দিব, পেথিডিন দিব এবং ফ্রিকোয়েন্ট এনজাইম ইসিজি করতে হবে টু এক্সক্লুড এমআই। এই চিকিৎসাটাই বলে যেতে হবে। তারপরে যখন স্টেবল হবে তখন আমরা আনস্টেবলে তো মনে হয় না প্রথমে করে, এমআই হলে করতে পারে কিন্তু আনস্টেবলে মনে হয় না করে, কারণ ইমার্জেন্সি করে না, আনস্টেবল ইমার্জেন্সি করে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বর্ষা? না স্যার। সব বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর যাদের সাথে যোগাযোগ আছে বা নাই, আমি আরো নাম্বার আমার কাছে আছে, এখন আমিও তো সময় পাই না। তারপরে তোমরাও কি এখন সব সময় তো আর মোবাইল নিয়ে বসে থাকো না, করতেও সময় লাগে, যে কে কখন রোজার মধ্যে ঘুমাচ্ছ, কে আবার টিভি দেখছো, কে আবার রান্না বান্না করে ইফতারি বানাচ্ছ, যার জন্যই আমিও মানে চিন্তা ভাবনা করি দু একটা ফোন টোন করি। কাজেই আমি যাদেরকে বলি অন্তত সবাইকে বলবা যে আমার অ্যাসাইনমেন্ট গুলো করে নিতে। এটা একটা আমি চাইলে 10 মিনিটে এখানে কিছু না দেখেও নিতে পারি, কিন্তু তোমার এটার জন্য আমার কেসগুলো আমাকে ডিটেইল স্টাডি করতে হবে, যে আমি কি অল্প সময়ে তোমাকে জিনিসগুলো বলতে হবে, টাইম তো লিমিটেড। তারপরে আমাকে বইটা আমাকে পড়তে হয়, কেন পেজগুলো এনে বের করতে যদি 5 মিনিট চলে যায় তাহলে তো সময় চলে যায়। কাজেই সেই জন্যই আমরা যতটুকু করি আশা করি সেই কাজগুলো করে ফেলবা। আর কোনো প্রশ্ন কারো আছে? না থাকলে আমি শেষ করে দিব। সো এটা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটুকুই থাক। তোমরা যেগুলো আমি বলছি এই সপ্তাহে এগুলো করে ফেলবা। আমি কেস পাঠাবো রিউমাটোলজির আর একটা হলো নিউরোলজির, এগুলো তোমরা পড়ে ফেলবা, দেখে ফেলবা। আগামী সপ্তাহে নিউরোলজি আমি পুরো কভার করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, খোদা হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Assalamualaikum sir. Take care. আসসালামু আলাইকুম স্যার।